প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার নিজ জেলা রাজবাড়িতে ঘটে যাওয়া। আর ঘটনাটি আমি একা সংগ্রহ করেছি এটা বললে ভুল হবে। আমার সাথে আমাদের মডারেটর রাকিব ছিল, আমার সাথে আমাদের টিম মেম্বার আরাফ ছিল। আমরা তিনজনই এই ঘটনাটি সংগ্রহ করেছি। তবে যার কাছ থেকে সংগ্রহ করেছি উনি আমার খুব কাছের একজন বড় ভাই। ওনার নাম হাফেজ আবদুল্লাহ আল মামুন। উনি বেশ কিছু বছর সৌদি আরবে একটা মসজিদের খেদমতে ছিলেন, সৌদি আরবের দাম্মামের একটা মসজিদে। এরপর উনি বাংলাদেশে স্থায়ীভাবে ফেরত আসেন। এখন উনি বর্তমানে ভবানীপুর পৌর কবরস্থান যে মসজিদ, এই মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ কিন্তু আমরা প্রচার করেছিলাম। তো এই যে মামুন ভাই, এই মামুন ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা কিন্তু অনেক আগে আমি বলেছিলাম। উনি বিদেশে যাওয়ার আগে গার্ড কলোনি বলা হয় একটা জায়গাকে, রেলওয়ের একটা এরিয়া। তো ওই গার্ড কলোনি মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। তো ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে উনি একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। কেননা উনি বাইসাইকেল নিয়ে কয়েকটা পথ দিয়ে আসতেন, কারণ ওই মসজিদে যাওয়ার জন্য তিনটা পথ রয়েছে। একটা হচ্ছে রাজবাড়ির যেই প্রাণকেন্দ্র পান্না চত্বর দিয়ে রেলওয়ে মাঠের পাশ দিয়ে, ওখানে একটা পাবলিক লাইব্রেরি রয়েছে, পাবলিক লাইব্রেরির পাশ দিয়ে পাকা রাস্তায় রয়েছে, ওইটা দিয়ে সরাসরি মসজিদে যাওয়া যায়। আর একটা হচ্ছে রাজবাড়ির রেলগেট থেকে, 1 নম্বর রেলগেট থেকে প্রেস ক্লাবের পাশ দিয়ে একটা পাকা রাস্তা ঢুকে গেছে, এইটা দিয়েও আবার ওখানে যাওয়া যায়। আর একটা হচ্ছে যে রাজবাড়ির যিনি এসপি সাহেব, ওনার বাসার উল্টো পাশে একটা রাস্তা রয়েছে। মানে ওনার বাসার যে গেট, এই গেটের সামনে যে মেইন রাস্তা, ওই রাস্তার উল্টো পাশে আর একটা জায়গা রয়েছে, ওখানে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, ওইটা দিয়েও যাওয়া যায়। এই তিনটা রাস্তা রয়েছে, তিনটা রাস্তা কিন্তু পাকা রাস্তা, অনেক আগে থেকে এটা পাকা রাস্তা। তো উনি মূলত একবার এই কালভার্টের এখানে একটা ভয় পেয়েছিলেন, এটা আমি প্রচার করেছিলাম। এটা নিয়ে এখন আর কথা বলাটা সমীচীন হবে না। তবে উনি আর একটা ভয় এখানে পেয়েছিলেন। এই পথ দিয়ে আসতে গেলে, যারা ওই পথ দিয়ে আসা যাওয়া করেছেন, তারা দেখেছেন যে এখানে বড় বড় কড়ই গাছ রয়েছে, অনেক পুরনো কড়ই গাছ রয়েছে। এর মধ্যে কিন্তু রাস্তার পাশে অনেক পুরনো এবং বড় একটা মেহগনি গাছও রয়েছে। এই গাছগুলো কিন্তু সচরাচর কাটা হয় না, কারণ রেলের গাছ। এই গাছগুলো কাটার ক্ষেত্রে অনেক ধরনের সরকারি নিয়মকানুন কিন্তু রয়েছে, যার কারণে বহু বছর যাবৎ এরকমই রয়েছে। উনি মাগরিবের নামাজ পড়াতে আসবেন। ওই সময় কিন্তু উনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আর সেই মাদ্রাসার নাম হচ্ছে বিনোদপুর হাফেজিয়া কওমি মাদ্রাসা, যেটা রাজবাড়ির 2 নম্বর রেলগেটের খুব কাছাকাছি সুইপার কলোনির আগে একটা মাদ্রাসা পড়ে। ওই সময় উনি ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন। প্রতি ওয়াক্তের নামাজটা উনি বাইসাইকেল নিয়ে ওই মসজিদে পড়াতে আসতেন। তো মাগরিবের নামাজ পড়াতে উনি রওনা দিয়েছেন। ওই দিন বের হয়েছেন। ওই সময় কিন্তু মানে সময়টা এমন ছিল যে মাগরিবের ঠিক আগে আগে আকাশটা অদ্ভুত রকমের নাকি লাল ছিল। অনেক সময় ঝড়ো আবহাওয়ার আগে হঠাৎ করে পশ্চিম আকাশ অনেকটা লাল হয়ে যায়, অনেকটা হলদেটে হয়ে যায়, এরকম ছিল। আর সালটা উনি অনুমান করেছেন যে 2006 কি 7 সাল এরকম আর কি। উনি বাইসাইকেল নিয়ে রওনা দিয়েছেন। উনি রওনা দিয়েছেন ওই যে এসপি সাহেবের বাসার উল্টো পাশে যে রাস্তাটা, এইটা দিয়ে, যেখানে উনি আগেও একবার ভয় পেয়েছিলেন। কি মনে করে ওই পথ দিয়ে রওনা দিয়েছেন। তো যখন ওই দিক দিয়ে উনি যাওয়া শুরু করেছেন, তখন ওই রেলের মাঠের দিকে তাকিয়ে দেখেন রেলের মাঠের ভিতরে একটা মানুষও নাই। সাধারণত বিকাল বা সন্ধ্যার আগ দিয়ে অনেকেই দেখা যায় যে মাঠে খেলছে। তো উনি তাকিয়ে দেখেন যে একটা মানুষও নাই। চিন্তা করলেন যে হয়তোবা ঝড় উঠবে বা এরকম কোনো খারাপ আবহাওয়া কেউ মনে করেছে, এই জন্য হয়তোবা কেউ আসেনি। উনি সাইকেল চালিয়ে যাচ্ছেন। যেতে যেতে যখনই ওই মেহগনি ওই গাছটার কাছে এসেছেন, ওই মেহগনি গাছের পেছন দিকে একটা ছোট
ডোবার মতো আছে, ওই ডোবার পাশে কিন্তু বেশ ঝোপঝাড় রয়েছে, যেটা এখনও রয়েছে। হঠাৎ করে মনে হলো ওই ঝোপঝাড়গুলো ভয়ঙ্করভাবে নড়াচড়া করে উঠল, আর এমনভাবে নড়াচড়া করেছে এক গাছ মনে হচ্ছে আর এক গাছের সাথে বাড়ি খেয়েছে, শব্দ হয়েছে। উনি ওই দিকে তাকিয়েছেন। উনি কিন্তু সাইকেল আস্তে আস্তে চালাচ্ছেন, কারণ তখনও মাগরিবের আজান দেয়নি। উনি ওই দিকে তাকালেন, তাকানোর পর দেখতে পেলেন যে বোরখা পরা একটা অবয়ব। এই অবয়বটা মনে হচ্ছে মাটির 2 হাত উপর দিয়ে ভেসে ভেসে আসছে, আর সে যেই রাস্তা দিয়ে ভেসে আসছে তার সামনে থেকে গাছগুলো 2 পাশ থেকে সরে যাচ্ছে একা একাই, সে এগিয়ে আসছে। আর পেছনে থাকা যে গাছগুলো মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। যখনই সে কিছুটা এগিয়ে আসে, গাছ দুটো তো সামনের থেকে সরে গেছে, বা সামনে যে গাছগুলো আছে সরে গেছে, সে যখন একটু এগিয়ে আসে ওই গাছগুলো আবার সাথে সাথে সোজা হয়ে যায়, তখন একটার সাথে আর একটা বাড়ি খায়। উনি এটা কিন্তু দেখছেন, সাইকেলের গতি উনি কমিয়ে দিয়েছেন। কি ব্যাপার, এটা কি? উনি কৌতূহলী হয়ে দেখছেন। তখনও কিন্তু উনি ওরকম ভয় পান নাই, কারণ মাগরিবের আজান তো দেয় নাই, আশেপাশে তো আলো আছে। উনি দেখছেন যে বিষয়টা কি হয়। তো উনি খেয়াল করলেন ওই জিনিসটা ভাসতে ভাসতে ওই মেহগনি গাছের কাছে আসলো। তো মামুন ভাই বললেন যে ওই অবয়বটা খুব সুন্দর একটা বোরখা পরা ছিল, খুবই সুন্দর বোরখা, আর তার হাতে মেহেদি লাগানো ছিল, হাত দুটো অনেক ফর্সা ছিল। তো উনি এটা কিন্তু দেখেছেন। আর তার হাতে একটা ভ্যানিটি ব্যাগ ছিল, দেখে মনে হচ্ছিল এটা একটা চামড়ার তৈরি ভ্যানিটি ব্যাগ। উনি কিন্তু এটাও খেয়াল করেছিলেন এই অল্প সময়ের মধ্যে, কারণ উনি খুব কৌতূহলী হয়ে জিনিসটাকে দেখছিলেন যে আসলে জিনিসটা কি করে। এরপর হঠাৎ করে ওই অবয়বটা কিছুটা ঘুরে তার সাইকেলের সামনে চলে আসছে। আসার সাথে সাথে উনি তো সাইকেলের ব্রেক করে ফেলেছেন যে হঠাৎ করে সামনে চলে আসছে। আর তখন ওই জিনিসটার চেহারাটা উনি দেখেছেন। উনি দেখলেন ওই জিনিসটার মাথার অবয়বটা বোঝা যাচ্ছে, মানে মাথাটা আছে, কিন্তু সামনে যে মুখের উপর যে নেকআপ পরা থাকে এই নেকআপটাও নাই, তার যে ফেস এই ফেসটাও নাই। মনে হচ্ছে তার মাথাটা যেখানে থাকার কথা ওই জায়গাটা শূন্য, আর ওই জায়গাটা এমনভাবে শূন্য যে মাথার উপর যে হেজাবটা পরা রয়েছে ওই হেজাবের পেছনের অংশটাও দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো একটা কাচের বলের উপরে যদি আমরা কোনো একটা কাপড় পেঁচিয়ে দেই, এটা তো স্বচ্ছ, আমরা কিন্তু সামনের অংশটা দিয়ে পেছনে থাকা ওই কাপড়টা দেখতে পাবো। মনে হচ্ছে ওই জায়গাটা পুরোটাই শূন্য, একটা শূন্য জিনিসের উপরে হেজাব পরানো আছে, অথচ তার হাত রয়েছে, পা রয়েছে, তার কাঁধে একটা ভ্যানিটি ব্যাগও রয়েছে। যখনই এটা উনি দেখেছেন সাথে সাথে তো উনি এতটা ভয় পেয়েছেন, তখন ওনার আসলে হুঁশ ফেরত আসে যে এতক্ষণ কেন উনি ভয় পান নাই। একটা ঘোরের মধ্যে উনি চলে গিয়েছিলেন। উনি তো সাইকেল নিয়ে পড়েই গিয়েছেন। এরপর সাহস করে কোনোরকমভাবে সাইকেলটা ঠিক করেছেন, তখনও কিন্তু ওই অবয়বটা ছিল সামনেই। এরপর উনি সাহস করে জোরে জোরে দোয়া পড়া শুরু করেছেন, সাইকেলের ক্রিং ক্রিং বেল বাজানো শুরু করেছেন। তখন ওই অবয়বটা নাকি পাশ থেকে সরে যায়, অর্থাৎ ওই সামনে যেখানে ছিল ওইখানের ওই জায়গাটা থেকে একটা পাশে আসে, আবার পাশ থেকেও সরে চলে যায়, মানে ওই রাস্তা থেকে এই যে মাটির যে ঢালটা রয়েছে ওইখানে নেমে যায়। এরপর উনি সাইকেল চালানো শুরু করেন। এত গতিতে সাইকেল চালিয়েছিলেন যে উনি ওই সময় ওনার গতির কারণেই ফাঁকা রাস্তাতেই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন। কোনো মতে উনি মসজিদে যান, হাঁপাতে থাকেন। ওনার মসজিদের যারা ওই সময় মুসল্লি ছিলেন তখনও কিন্তু আজান দেয় না, আজান দিবে ভাব, এমন একটা অবস্থা। মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত তাড়াহুড়া করে আসলো কেন, এখনও তো আজান দেয় নাই, আজান দেবে এমনটা না যে আজান হয়ে গেছে বেশ কিছুক্ষণ ওনারা অপেক্ষা করছেন তার জন্য, উনি যেহেতু নামাজ পড়াবেন ইমাম সাহেব, তা তো না। এইরকম হন্তদন্ত হয়ে উনি আসছেন, ঘেমে একদম একাকার। তখন জিজ্ঞেস করলেন কী হয়েছে, তখন মামুন ভাই বলেন যে এই ঘটনা। উনি তখন বললেন যে হ্যাঁ, এই রাস্তায় এরকম জিনিস দেখা যায়। আর এইরকম জিনিস কিন্তু উনি ওইখানে 2 বার দেখেছিলেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এটা ছিল ওনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এরপর আর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে ওইখানে একটা কূপ রয়েছে,
যেই রাস্তাতে এই ঘটনাটি ঘটেছিল ওই রাস্তা থেকে এক সাইড দিয়ে একটা পাকা রাস্তা চলে গিয়েছে। ওর আশেপাশে কিন্তু বেশ কিছু অবকাঠামো রয়েছে। তার পাশে একটা মহিলা হাই স্কুল রয়েছে, শেরেবাংলা গার্লস বলে ওইটাকে। তো ওইটা রয়েছে। এই শেরেবাংলা গার্লসের উল্টা পাশেই রয়েছে রেলের একটি বিশাল কুয়া। ওখানে কিন্তু বিশাল একটা পানির ট্যাঙ্কও রয়েছে, অনেক আগের পানির ট্যাঙ্ক আর কি। ওই কুয়া থেকে পানি উঠানো হতো, একটা সময় পানি উঠানো হতো। কুয়াটা এখন দেখা যাচ্ছে যে পরিত্যক্ত হয়ে গেছে। তবে ওই কুয়ার যে পাইপটা, এই পাইপটা কিন্তু মাটির অনেক গভীরে। হতে পারে ওই গভীর থেকে এখনও পানি তোলা হয়, কারণ আমি দেখেছি যে ওই যে ইঞ্জিন রুমটা এখনও সচল আছে। কিন্তু কুয়ার ভেতরে তাকালে দেখা যায় যে এই কুয়াটা ভরে গেছে। যেহেতু ওই কুয়ার অনেক গভীরে এই পাইপটা বসানো, তাই পাতাল থেকে পানি ওঠাটা এখনও স্বাভাবিক, তবে আপাত দৃষ্টিতে সেটা পরিত্যক্ত বলেই মনে হয়েছে। তো মামুন ভাই যখন ওই প্রেস ক্লাবের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে আসেন, ওইখান থেকে আবার আর একটা রাস্তা রয়েছে। তার মানে হচ্ছে ওখানে পাশাপাশি যে রাস্তা, আমরা মাত্র যেই রাস্তার ঘটনাটা বললাম, তো ওইটা একটা রাস্তা, আবার প্রেস ক্লাবের পাশ দিয়ে আর একটা সোজা রাস্তা চলে গেছে। আমরা দুটো লাইন যদি চিন্তা করি এবং দুটো লাইনের যদি একটা সংযোগ চিন্তা করি, ইংরেজি এইচ আকৃতির হয়। মূলত ইংরেজি এইচ আকৃতির যে সংযোগটা, মানে দুটো লাইনের মধ্যবর্তী একটা লাইন যেটা এইচের মতো হয়ে গেছে, ওইটা তো একটা রাস্তা, পাকা রাস্তা। ওই রাস্তার পাশেই এই কুয়াটা। উনি এক রাতে ওই দিক দিয়ে আসছিলেন এশার নামাজের পর। উনি যখন ওই দিক দিয়ে আসছেন, হঠাৎ করে কে যেন তাকে ডাক দিয়ে ওঠে খুব গম্ভীর কণ্ঠে, এই মামুন, এরকম বলে। তো ওনার অনেক বন্ধুবান্ধব আছে, আর ওনার বাবা খুবই রিনাউন্ড একজন শিক্ষক ছিলেন। উনি মারা গেছেন, খলিল স্যার। ইয়াসিন উচ্চ বিদ্যালয়, যেটা রাজবাড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত, এই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে খুব রিনাউন্ড একজন টিচার ছিলেন উনি। অনেক সময় হতো কি, ওনার বন্ধুবান্ধব যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, তো ওনার সাথে মাঝে মাঝে একটু মজা করতেন, এই মামুন বলে। উনিও তাদের সাথে আবার মজা নিতেন, ভালো সম্পর্ক তাদের সাথে। উনি চিন্তা করেছেন যে কী ব্যাপার, এই বন্ধুবান্ধব কেউ ডাকে কিনা। তোরে সাইকেল থামিয়েছেন, আশেপাশে তাকান, কাউকে দেখতে পান না। তখন উনি চলে যাবেন, হঠাৎ করে মনে হলো আবার তাকে ডাকছে, এই মামুন, এইভাবে। উনি তখন ফিল করলেন যে এই ডাকটা আসলে তার কোনো বন্ধু বান্ধব দিচ্ছে না, এই ডাকটা আসছে ওই কুয়ার ভেতর থেকে। এইটা যখন উনি বুঝতে পেরেছেন, সাথে সাথে উনি বাইসাইকেল টান দিয়ে মেইন রাস্তায় চলে আসেন। এই ঘটনা কিন্তু কয়েকবার ঘটেছে, ওনাকে এভাবে কয়েকবার ডাক দিয়েছে। আর শুধু যে এশার নামাজ পড়ার পর ডাক দিয়েছে বিষয়টা এরকম না। উনি যখন ভোরবেলা ফজরের নামাজ পড়াতে যেতেন, তখনও এই ঘটনা ঘটেছে। তখনও উনি এই ডাকের মুখোমুখি হয়েছেন। এমনও হয়েছে প্রচণ্ড ঠান্ডা, তখন একটা বিড়াল কুকুরকেও রাস্তায় দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। উনি নামাজ পড়াতে যাচ্ছেন ফজরের সময়, ওই সময় এরকম হয়েছে। এরকম বেশ কয়েকবার হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওই কুয়াটার একটা ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। ওখানে ওই কুয়াটা আমরা ওই রাতের বেলা ভিডিওটা করেছিলাম, আপনারা কেউ কেউ দেখেছেন, আমাদের পেজ এবং গ্রুপে সেই ভিডিওটা রয়েছে। আর ওই ভিডিওটার সাথে মামুন ভাইয়ের কাছ থেকে এই ঘটনা শুনছিলাম, এমন একটা ছোট্ট ক্লিপ আমরা অ্যাড করে দিয়েছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা এটা। টাঙ্গাইল জেলার বাসাইল থানার ফুলকি গ্রামের কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। মূলত তার দাদা মোহাম্মদ মনিরের সাথে ঘটনাটা ঘটে যায়। তিনি যুদ্ধের সময় পেশায় একজন চৌকিদার ছিলেন এবং বেশ সাহসী একজন লোক ছিলেন। তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তিনি নানাভাবে সাহায্য সহযোগিতা করতেন। তো কোনো এক রাতে গ্রামের দুজন লোক এসে ওনাকে বলে যে, দেখো, আশেপাশের ঝোপঝাড় থেকে 5টা লাশ পাওয়া গেছে, পাখানা দ্বারা মনে হয় এই মানুষগুলোকে খুন করে চলে গেছে, তো এই লাশগুলাকে তোমার পাহারা দিতে হবে। তো লাশগুলাকে সেই দাদা ওনার বাড়ির উঠানে নিয়ে আসে কোনোভাবে, এবং তিনি একটা চেয়ারের মধ্যে বসে
ওই লাশগুলাকে পাহারা দেওয়া শুরু করে। তো কথা ঠিক হয় এভাবে যে সকাল হলে এই লাশগুলাকে দাফন দিয়ে দেওয়া হবে। আর লাশগুলা ওনাদের গ্রামের, যে এটা মানে দেখে বোঝা যাচ্ছিল না, কারণ গ্রামের কোনো পরিচিত চেহারা ছিল না এগুলা। তো সেই দাদা উনি লাশ পাহারা দেওয়া শুরু করেন। ওনার এক হাতের ছিল লাঠি আর এক হাতে ছিল হারিকেন। হঠাৎ তিনি খেয়াল করেন যে ওনার আশেপাশে মানে অনেকগুলো ছায়া ঘুরতেছে। উনি হারিকেনে আলোটা বাড়াই দিয়ে আশেপাশে দেখতে যায় যে কিছু আছে নাকি। উনি দেখেছে কিছুই নাই। উনি আবার চেয়ারে বসে পড়েন। আধা ঘন্টা পর ওনার কেমন যেন একটা ঝিমুনি আসে। উনি একটু ঘুমায় যায়। একটা হাসির শব্দে উনি ঘুম থেকে উঠে যায় এবং ওনার কেন যেন মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ হাসছে। পিছিয়ে ফিরে তাকায়, তিনি দেখে লম্বা আকৃতির কিছু একটা দাঁড়ায় আছে এবং একটা মেয়ের হাসি আসতেছে, কিন্তু চেহারাটা অস্পষ্ট বোঝা যাচ্ছিল না। উনি বুঝে যায় যে খারাপ কিছু একটা এর আশেপাশে ঘুরতেছে। সঙ্গে সঙ্গে তিনি লাশগুলাকে দেখতে যান ঠিক আছে নাকি। তো হারিকেনে আলো দিয়ে যখন লাশগুলাকে দেখতে যাবে, দেখতেছে এর চেহারাগুলা খাওয়া, 2-3টা লাশের চেহারাগুলা খাওয়া। উনি প্রচণ্ড ভয় পায় এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ফজরের পর কয়েকটা লোকের মানে ধাক্কা, মানে কয়েকটা লোক ওনাকে দেখে ধাক্কা দিচ্ছিল এবং উনি ঘুম থেকে উনি উঠে যায় এবং উঠে দেখতেছে যে লাশগুলা পাশে উনি শুয়ে আছে এবং সেই লোকগুলা বলতেছে যে সারা রাতে কি করছো তুমি, লাশের এই অবস্থা কেন? তখন সেই দাদা বলতেছে যে গতকাল রাতে আমি এই জিনিসগুলো দেখছিলাম, তারপরে কিছু বলতে পারবো না। মসজিদ থেকে মাওলানা ডাকা হয়। সেই মাওলানা বলতেছে যে খারাপ কিছুর খপ্পর হয়তো আপনি পড়ছিলেন, তো যাই হোক এই লাশগুলাকে দাফন দিয়ে দেওয়া হোক। তারপর তো লাশগুলাকে দাফন দিয়ে দেওয়া হয়। তো সেই দাদা এখনও নাকি বলে বেড়ায় ওনার নাতনিদের, মানে সেই জাহাঙ্গীর ভাইকে, ওনাকে নাকি বলে বেড়ায় যে ঘটনাটা ঘটছিল আজ পর্যন্ত তিনি বুঝতে পারেন আসলে কেন এই ঘটনাটা ঘটছিল বা কী হয়েছিল। তো এটা একটা বাস্তব ঘটনা আমি শেয়ার করলাম। তো আমি সামির আনসারি আজকে আরেকটা ঘটনায় চলে যাচ্ছি এখন। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ ইরফান ভাই। আপনারা বিগত কয়েকটা এপিসোডে ইমরান মির্জা ভাইয়ের বেশ কয়েকটা ঘটনা শুনেছিলেন। তো ওনারই ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইরফান ভাই, ওনার এক আঙ্কেলের সাথে আজ থেকে 7-8 বছর আগে একটা ঘটনা ঘটে দুবাইতে। তো সেই ঘটনাটা আমি এখন আপনার মাঝে শেয়ার করে যাচ্ছি। তো সেই আঙ্কেল, তিনি দুবাইতে থাকতেন ওনার ফ্যামিলি নিয়ে। আঙ্কেল স্ত্রী এবং ওনার ছোট 2টা মেয়ে ছিল, এটাই ছিল ওনার ফ্যামিলি। তো আর্থিকভাবে তিনি খুব একটা সচ্ছল ছিল না। তো এক রুমের বাসা নিয়ে তিনি থাকতো। তো ওনার বাসাটা একটু বর্ণনা আমি দিয়ে নিচ্ছি। একটা ছোট্ট গলির মতো, গেট খুলে একটা ছোট্ট গলির মতো, তারপর হাতের বাম দিকে রান্নাঘর, তার পাশে একটা ওয়াশরুম, আর ডান দিকে হচ্ছে ওনার থাকার যে ব্যবস্থা, সে বেডরুমটা খুব একটা বেশি বড় ছিল না। তো আঙ্কেলের অফিস ছিল ওনার বাসা থেকে বেশ খানিকটা দূরে। উনি অফিসে আসা যাওয়া করতো অফিসের গাড়িতেই। তো কোনো একদিন উনি অফিস থেকে রাতে যখন ব্যাক করবে, তখন উনি খুব ক্লান্ত ছিল। তো হঠাৎ বাড়ির কাছাকাছি আসতে অন্য একটা জায়গায় চোখ পড়ে। তো উনি দেখছে যে একটা সুন্দর পুতুলটা সাদা আকৃতির, একটা টেডি বিয়ার। তো তার আগে আমি একটা ছোট কথা বলে নেই, যেটা আমাকে সেই ইরফান ভাই বলেছিল যে বাংলাদেশে কিন্তু এখন দেখা যায় কি বাসা চেঞ্জ করলে আমরা যে জিনিসগুলা একটু পুরানো থাকে অনেক কিন্তু বিক্রি করে দিই বা সেল করে দিই। তো আজ থেকে দুবাইতে কিন্তু এরকম নিয়ম আছে। তবে আজ থেকে 7-8 বছর আগে ফরেনার যারা বাসা চেঞ্জ করতো, তারা নাকি এরকম পুরানো জিনিসপত্রগুলা বাড়ির আশেপাশে ডাস্টবিনে ফালায় দিয়ে যেত। তো এরকমই হয়তো ওই যে সেই আঙ্কেল, তিনি যখন বাড়িতে ফিরছিলেন, তো ডাস্টবিনে দেখছেন, বাড়ির কাছে যে ডাস্টবিনটা ছিল সেখানে দেখছেন যে অনেকগুলো জিনিসপত্র এরকম পড়ে আছে এবং এখানে সুন্দর একটা পুতুল। তো উনি গাড়ি থেকে নামার পর পুতুলটার দিকেই ওনার চোখ যায় এবং এত সুন্দর পুতুল ছিল যে ওনার ইচ্ছা করছিল যেটা বাসায় উনি নিয়ে আসবে। এবং পুতুলটা উনি ধরে দেখে যে না, পুতুলটা বেশ পরিষ্কার। আর এটা দেখে ওনার একটা কথা মনে পড়ছিল যে ওনার ছোট 2টা মেয়ে কয়েকদিন আগে ওনার কাছে এরকম একটা পুতুল চেয়েছিল। যেহেতু উনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিল না, তো ওনার সেই পুতুল কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। তো উনি ভাবে যে পুতুলটা তিনি বাসায় নিয়ে যাবে এবং পরিষ্কার করে ওনার মেয়েদেরকে দিবে। পুতুলটা তিনি নেয়, ওনার বাসায় আসে রাতে। আসার পর ওনার স্ত্রীকে বলে পুরোটা ঘটনা, যে কীভাবে তিনি পুতুলটা পেয়েছেন। তো ওনার স্ত্রীকে বলে যে পরিষ্কার করে শোকেসে রেখে দাও আর বাচ্চাদেরকে খেলতে দিও। তো সেই রাতে উনি খাওয়া দাওয়া করে ঘুমায় যায় ফুল ফ্যামিলি নিয়ে। তো ওনার রুমের বর্ণনাটা হচ্ছে কি, উনি যে খাটটা ছিল, খাটের ঠিক পায়ের কাছে ছিল শোকেস এবং ওনার খাটের ডান পাশে ছিল একটা আলমিরা। যাই হোক, উনি তো এরকম ঘুম দেয়। সকালে ওনাকে 8টা কি 8:30টার দিকে অফিস চলে যেতে হয়। সকাল উনি মানে ঘুম থেকে উঠবে একটা আওয়াজে, মানে একটা চিৎকার চেঁচামেচি একটা আওয়াজ, ওনার ঘুমটা ভেঙে যায়। উনি পাশে দেখছেন ওনার স্ত্রী নাই, কিন্তু ওনার স্ত্রী খুব চিল্লাচিল্লি উনি শুনতে পাচ্ছিল।
সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে উঠে দেখছে যে রান্নাঘরে ওনার স্ত্রী চিল্লাচিল্লি করছে এবং উনি স্ত্রীর কাছে গিয়ে বলছে, কি হয়েছে, সমস্যাটা কি তোমার, চিল্লাচ্ছ কেন তো সকালে? ওনার ওয়াইফ মানে স্ত্রী বলছিল যে দেখো, তোমাকে বারবার বলছি যে ঘরে বিড়াল পাখি এগুলো কিছুই পালবা না, তুমি এগুলা পালছো দেখে আজকে এই অবস্থা। তো সে আঙ্কেল খেয়াল করতেছে যে পুরোটা রান্নাঘরে যে পাতিল বা খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলো ছিল এগুলো পুরো এলোমেলো অবস্থা এবং পোড়া অবস্থায় আছে, মানে এগুলো সব অগোছালো অবস্থা। আর আঙ্কেল একটা অভ্যাস ছিল যে তিনি সবসময় বিড়াল এবং পাখি পালতো, মানে অ্যানিমালদের প্রতি উনি একটা লাভ ছিল, মানে উনি একটু পছন্দ করতো। তা আঙ্কেলের কথা হচ্ছে যে কি ব্যাপারে রান্নাঘরের এই অবস্থা, এটা বিড়াল করছে? তো আন্টি বলছে হ্যাঁ এটা বিড়াল করছে এবং তুমি বিড়ালটাকে এখানে আনছো দেখেই সমস্যাটা হয়েছে, এখন এগুলো বসে বসে পরিষ্কার করো, কি করবো আমি? তো একটু আন্টি রেগে যায়। তো আন্টি রেগে যায়, ঠিক আছে। তো আঙ্কেল বলছে আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দুপুরবেলা অফিস থেকে যখন লাঞ্চে আসবো তো খাবার নিয়ে আসবো, সমস্যা নেই। তো আন্টি এদিকে কিছুটা শান্ত হয়, কিন্তু আঙ্কেলের কথা একটাই যে বিড়াল, পোষা বিড়াল কখনোই এগুলা করতে পারে না। তো আঙ্কেল একটা বিড়াল পালতো, সেই বিড়ালটা বাড়ির মাঝেই থাকতো, বাড়িতে একটা ছোট ঘর করে দিয়েছিল আঙ্কেল। তো বিড়ালটা হচ্ছে বাইরে থাকতো সারাদিন, তো মাঝে মাঝে এসে সেই ঘরটার মধ্যে থাকতো এবং একটা ছোট গর্ত করা ছিল যাতে বিড়ালটা বাইরে থেকে সহজে ঢুকতে পারে। আঙ্কেল সেই বিড়ালটার ঘরে গিয়ে দেখতেছে বিড়ালটাও সেদিন সেখানে নাই। তারপর তিনি তো সারাদিনের চিন্তায় থাকে যে না এরকম তো হওয়ার কথা না। যাক উনি অফিসে যায়, অফিস শেষ করে উনি আবার যখন সন্ধ্যায় ফিরার পর তিনি ওই যে দেখতেছে না বাচ্চা দুইটা পুতুলে খেলতেছে এবং খেলা শেষ সেই শোকেসে আবার ঢুকাই দিছে। তো এরকম রাতে উনি ঘুমায় যান না সবাই। পরের দিন সকালে ঠিক সেম একই অবস্থা, আবার চিৎকার চেঁচামেচিতে আঙ্কেল ঘুম ভাঙে। তিনি গিয়ে দেখছে যে ওনার ওয়াইফ এরকম রান্নাঘর চিৎকার করতেছে এবং বলতেছে যে অনেক হয়েছে, আর না এই বিড়ালে ঘর ভাঙো, এগুলার এরকম করা যাবে না। তার মধ্যে আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে আন্টি বলতেছে যে দেখো ফ্রিজের সামনে যাও, দেখো ফ্রিজের সামনে একই অবস্থা। আঙ্কেল সঙ্গে সঙ্গে ফ্রিজের সামনে গিয়ে দেখে যে ফ্রিজটা কল অবস্থায় ছিল এবং খাওয়া দাওয়া পড়ে আছে। তবে এটা দেখে আঙ্কেল একটু অবাক হয় যে খাওয়া দাওয়া যেগুলো পড়ে আছে এখানে কিছু পায়ের ছাপ, এখন একটা বিড়ালের পায়ের ছাপ যেরকম থাকে এরকম। তো আঙ্কেল বুঝে যায় যে হ্যাঁ এটা হয়তো বিড়ালটাই কাজটা করছে। তো তিনি সঙ্গে সঙ্গে বিড়ালের ঘরটা সরায় ফেলে এবং একটা ওই গর্ত করা ছিল যেখানে বিড়াল আসতো সেই গর্তটা উনি ঢেকে দেয় যাতে বিড়াল আসতে আর না পারে। তো আঙ্কেল এই ঘটনাটা ঘটার পর না শুধু আবারও সেকেন্ডে একই কথা যে না এইটা তো হইতে পারে না, এরকম বিড়াল একটা পোষা বিড়াল এই কাজগুলো করবে, এটা তো হওয়ার কথা না। তারপরে তখন তিনি আন্টিকে বলে ঠিক আছে সমস্যা নেই, আমি দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিব, হয়েছে বিড়াল আর আসবে না, কোনো সমস্যা নাই। তো তৃতীয় দিন মানে তৃতীয় রাতে তিনি ওই অফিসে খাওয়া দাওয়া মানে অফিসের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে যখন শুতে যাবে, তো আজকে ওনার কথা হচ্ছে যে বিড়াল তো আসে ঠিক আছে, গত 2 দিন দেখলাম বা যেটা পায়ের ছাপ পেলাম হয়তো বিড়াল আসছে, তো আজকে আমি একটু দেখবো যে কী সমস্যা। তিনি ভাবে যে হয়তো লাইট জ্বালায় উনি সজাগ থাকবে বা লাইটটা জ্বালায় রাখবে, কিন্তু ওনার যেহেতু একটাই রুম, বাচ্চারাও ঘুমাচ্ছে, তো লাইট জ্বালানোর কোনো অপশন ছিল না। উনি শুয়েছিল বলতে কি উনি শুয়েছিল না বসেছিল, একটু হেলান দিয়েছিল আর কি, যাতে উনি একটু বুঝতে পারে। উনি খেয়াল করে দেখছে মানে একটু ঝিমানি যাচ্ছে বা একটু দেখবে কি দেখবে না, হঠাৎ করে ওনার রুমের মধ্যে 2টা লেজার লাইট আসলে, মানে আমরা তো অনেকে লেজার লাইট দেখছি, লেজারের আলো দেখছি কতটা চিকন হয়, এরকম 2টা লেজার লাইটের আলো উনি দেখছে যে শোকেসটার মধ্যে এসে পড়েছে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে ওনার রুমে এরকম কোনো জানালা ছিল না যেখান দিয়ে এই আলোটা আসতে পারে, একটা ছোট ভেন্টিলেটর ছিল, এখান থেকে আলোটা আসার কথা না। আঙ্কেল খেয়াল করে দেখছে 2টা লেজার লাইটের আলো শোকেসটার উপর পড়লো এবং পড়ার পর এটা আস্তে আস্তে নিচের থেকে উপরে উঠতেছে এবং একটা শোকেস খুললে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হচ্ছে আর কি। আওয়াজ হতে হতে লাইটগুলো 2টা আবার নিচে নেমে যাচ্ছে এবং আঙ্কেল দেখছে যে লাইট 2টা সেকেন্ডের মধ্যেই গায়েব। তিনি এই লাইটগুলো যখন গায়েব হয়ে গেছে তখন তিনি দেখছে যে পাশে যে রুম থেকে পাশেই তো একটা খালি জায়গা ছিল, তারপর তো রান্নাঘরটা, উনি দেখছে সেখানে একটা কিছু ছায়ার মতো গেল এবং একটা হাসির শব্দ হলো। সেকেন্ডের মধ্যেই উনি শুনতে পেল যে ওনার সেই রান্নাঘর থেকে যদি কিছু পড়ে যায়, পাতিল পড়ে যায়, এরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ হচ্ছিল এবং কেউ যদি জোরপূর্বক কিছু খায় সেরকম একটা আওয়াজ হয় না, এরকম আওয়াজ হচ্ছে। আঙ্কেল কিছুই বুঝে উঠতে পারে না, উনি ভাবছিল যে ওনার স্ত্রীকে উনি ডাক দিবে, উনি পুরো ফ্রিজ হয়ে গেছিল মানে ভয় যে কি শুনতেছি আমি এগুলা। উনি যখন একটু খেয়াল করবে মানে বাইরের হয়তো কোনো একটা আলো জ্বালানো ছিল, উনি খেয়াল করছে সেই আলোর মধ্যে যে 4 পাওয়ালা কিছু একটা বিড়ালের মতো বেশ বড় কিছু একটা আসতেছে রান্নাঘর থেকে ওনার রুমের দিকে। উনি তখন
ভাবে যে হয়তো সেটাকে গিয়ে দেখবে বা কি কিছু একটা দেখবে। উনি যখন উঠে গিয়ে দেখতে যাবে, একটু বসছিল, উনি দেখছে যে চার পাশে যেটা আছে সেটা বসে গেল এবং বসে গিয়ে সেই টেডি বিয়ারটার মতো যে পুতুলটা তিনি নিয়ে আসছিল ঠিক সেরকম আকৃতির হয়ে গেছে এবং এটা ঠিক বেশ বড় এবং বড়, যে উনি যখন স্পষ্ট দেখছে যে এটা কি দেখবে তখন উনি দেখলো যে টেডি বিয়ারের গালটা টক টক করতেছে লালে, আলোর মধ্যেই দেখতেছে, বাড়ি থেকে চালাটা সেটার মধ্যে উনি দেখছে টক টক করছে লালটা, মানে গালটা, এবং এটা চোখটা যেন কেন লাভার মতো হয়ে গেছে। আঙ্কেল তখন কি করবে কিছুই বুঝে উঠতেছে না, উনি যে আন্টিকে ডাকবে তাও পারতেছে না। সেকেন্ডের মধ্যে দেখতেছে ওইটাও না, ওইটাও গায়েব, এবং সেই আবার দুইটা আলো এসে সেই শোকেসের মধ্যে এসে দরজাটা, মানে শোকেসের দরজাটা যখন খুলছিল ঠিক আবার এরকম একটা আওয়াজ হয়ে সেই জায়গা মতো আলোটা আবার গায়েব হয়ে গেছে। আঙ্কেল তো সারা রাত ভয়ে উনি কি করবে কিছুই বুঝে উঠতে পারে নাই। উনি পরের দিন সকালবেলা উঠে এবং উঠে দেখতেছে সেই টেডি বিয়ার পুতুলটা সেই শোকেসের উপর, এবং আন্টির একই কথা চিল্লাচিল্লি যে কেন এই কাজ, এগুলা কি হয়েছে, বিড়ালের গেট আটকেছে, কি হলো, বিড়াল তো আবার আসলো। তখন আঙ্কেল তো কিছু বুঝতে পারতেছিল না, সকাল সকাল হয়ে গেছে, ওনার অফিসও কিছুক্ষণ পর যেতে হবে। তখন তিনি আঙ্কেল একটু সান্ত্বনা দিয়ে বলতেছে আন্টিকে যে দেখো যেটা হওয়ার হয়েছে, একটু তাহলে সমস্যা নেই, বিড়াল তো আসছে, যা হোক আজকে দুপুরবেলা আমরা বাইরের কোথাও লাঞ্চ করব, এরকম একটা জায়গার নাম বলে যেখানে লাঞ্চের জন্য তুমি এসে পড়ো। আঙ্কেল অফিসে আজকে একটু আগে আগে বের হয়ে যায় এবং তিনি বাড়ির পাশেই কোনো একটা মসজিদ হতে পারছিল, সেই মসজিদের ইমামকে এই কথা বলে যে এই ঘটনাগুলো ঘটছে আমার বাসায় গত 2 দিন ধরে, আমি একটা পুতুল আনছিলাম, এরকম আমি দেখলাম, পুরোটা ঘটনা বলে। তো সেই ইমাম বলতেছে যে আপনি তো একটা ভুল করে ফেলছেন, যে আশেপাশে যে রাস্তাঘাটে এই জিনিসগুলো পাইছেন এগুলো তো আসলে নেওয়া ঠিক না, আর এই যে পুতুলটা নিছেন এমন হইতে পারে যে পুতুলের উপর কিছু আসর করছে, আসর করার কারণে এই সমস্যাটা হইতে পারে। যে কাজটা করবেন, বাসায় যান, বাসায় গিয়ে এই পুতুলটাকে যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা কাজ করেন, এক হলে পুতুলটাকে পলিথিনে পেঁচায় এটাকে ফালায় দেন, অথবা এটাকে মাটি চাপা দিয়ে দেন, অথবা এটাকে পোড়ায় ফেলেন, তা এবং খুব দ্রুত এই কাজটা করেন। সে আঙ্কেল সে মসজিদ থেকে দ্রুত আবার বাসায় আসে এবং কোনো একটা অজুহাত দেখায় তিনি, যাতে ওনার বাচ্চা এবং ওনার স্ত্রী বুঝতে না পারে, উনি সে বলতেছে পুতুলটাকে খোঁজা শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যে উনি পুতুলটাকে ভিতরে বা শোকেসের ভিতর পায় না। তখন তিনি ওনার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে পুতুলটা কই, বা ওনার ওয়াইফকে জিজ্ঞেস করে, তো ওনার ওয়াইফ বলতেছে কেন পুতুল নিয়ে তোমার এত টেনশন কি, পুতুল তো এখানেই ছিল, এখন কই কে জানে। তো ওনার ওয়াইফ ভাবে হয়তো বাচ্চাগুলো 2টা পুতুল হয়তো খেলতে খেলতে ফালাই দিছে। তো আঙ্কেলের কথা হচ্ছে উনি তো মানে তন্ন তন্ন করে বাসায় খুঁজতেছে, এবং বাসাটাও ছোট যে একবারে অনেক বড় বাসা হবে যে পাবেন এরকম না, বাসা ছোট, উনি কোথাও খুঁজে পেল না পুতুলটাকে। তখন তিনি তো এই চিন্তায় বাসা থেকে বের হয়ে যান এবং ওনার স্ত্রীকে বলে যে দুপুরবেলা খাওয়ার সময় তোমরা এখানে এসে পড়ো। উনি দুপুরে পরে ওনার ওয়াইফকে এবং ওনার সন্তানদের নিয়ে বাইরে খায়, এবং খাওয়ার পর উনি ওনার স্ত্রীকে বলে যে দেখো আর বাসায় গিয়ে লাভ নাই। উনি ওনার এক ফ্রেন্ডের পাশার কথা বলে, যুমুক ফ্রেন্ড তোমাদেরকে যেতে বলছিল, তোমরা একটু দেখা করে আসো বাসায়। তো উনি কৌশলে ওনার স্ত্রী এবং 2 সন্তানকে ওনার এক ফ্রেন্ডের বাসায় তখন দিয়ে আসে লাঞ্চ টাইমে, এবং অফিস থেকে উনি হয়তো কিছুটা সময় ছুটি নেয়। তো উনি করে কি সঙ্গে সঙ্গে আমার সেই ইমামের কাছে আসে, ইমামের কাছে এসে বলতেছে দেখেন আমি তো এরকম বাসা আজকে গেছিলাম, আপনার সাথে কথা বলার পর আমি পুতুলটা আর পাই নাই, তখন আমি কি করতে পারি। তখন সেই ইমাম বলতেছে দেখেন যেভাবেই হোক পুতুলটা বের করতে হবে, তো চলেন আপনার বাসায় যাই, আগে বাসায় গিয়ে দেখি যে কি সমস্যা। এদিকে ওই আঙ্কেলের মানে ওয়াইফ উনি তো ওনার ফ্রেন্ডের বাসাতেই আছে, তো আঙ্কেল ওই বিকেল টাইমে হয়তো আসে সেই হুজুর, আসার পর পুরোটা বাড়ি খুঁজে, এবং সেই হুজুর বলতেছে দেখেন আমি তো আসলে বুঝতেছি না আপনার বাড়ি নিয়ে কি হয়েছে, তো আপনি আগে পুতুলটা খুঁজে বের করার চেষ্টা করেন, তারপর বাকিটা কি করা যায় দেখা যাবে, আর তারপর নাহলে আপনার বাড়ি বন্ধ করে দেবো, কোনো সমস্যা নাই। তো হুজুরও চলে যায়, পরে আঙ্কেল আবার অফিসে যায়, অফিস থেকে আসার পর আমার ওয়াইফকে নিয়ে বাসায় আসে, রাতে খাওয়া দাওয়া করে উনি ঘুম যাবে, কিন্তু না ঘুম আসছিল না। কথা হচ্ছে গতকালের মতো যদি আজকেও হয় তাহলে দেখি না কি কি দেখা যায়, কিন্তু পুতুল কিন্তু তারপরে ওনার কাছে ওনার বাসায় এরকম নাই। আঙ্কেল রাতে উনি আবার ঠিক আগের মতো এরকম হেলান দিয়ে উনি বসে আছে, ওনার স্ত্রী এবং সন্তানরা ঘুমে আছে, আবার 2টা আলো সেই শোকেসের মধ্যে এখানে এসে পড়ে। আঙ্কেল নিজের চোখে তখন দেখে, এবং আজকে তিনি ঠিক করে যে উনি ওনার ওয়াইফকে ডাক দিবে। 2টা আলো আসার সঙ্গে সঙ্গেই ওই দেশের ভাষায় একটা আওয়াজ ওনার কানে আসতেছিল, ওনাকে এসে বলতেছিল যে আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই আমাকে কেন ঘরে আনলি, আর আমাকে কেন তুই এখন আবার ফালাই দিবি। এগুলা বলতে বলতে আঙ্কেল মানে বুঝতে পারতেছিলেন যে কে এগুলা বলতেছে। তখন আরেকটা আওয়াজ আসে যে আমাকে যেখান থেকে আনছিলি সেখানে ফালাই দিয়ে আমি আর তোর কোনো ক্ষতি করব না। এটা
এটা শোনা মাত্রই আঙ্কেল ওনার ওয়াইফকে ডাকে এবং রুমের লাইট জ্বালায়। জ্বালানোর সঙ্গে সঙ্গে তিনি দেখছে যে পুতুলটা ঠিক আগের জায়গায়। আঙ্কেলের ওয়াইফ জিজ্ঞেস করে, কী হয়েছে, সমস্যা কি, লাইট জ্বালাইলা কেন? তখন আঙ্কেল বলতেছে, না কোনো সমস্যা নেই, তুমি ঘুমাও। তো আঙ্কেল কৌশলে, ওনার স্ত্রী এবং সন্তানরা ঘুমায় থাকে, উনি কৌশলে পুতুলটা নেয় এবং ভয়ে ভয়ে তিনি পুতুলটা নেওয়ার পর দৌড়াদৌড়ি পরে এবং উনি ওনার বাসার থেকে কোনো রকম বের হয়ে যে ডাস্টবিনটা যেখানে ছিল সেখানে সেই পুতুলটা আবার দিয়ে আসে। উনি দিয়ে আসার পর বাসায় এসে এবং উনি ঘুমায় পড়ে। পরের দিন সকালে তিনি যখন অফিস যাওয়ার পথে দেখে সেই ডাস্টবিনের সামনে পুতুলটা আর নাই। তো এরকম উনি পুতুলকে আর পায় না, হুজুরকে বলে যে এরকম পুতুলটা পাইছিলাম, ডাস্টবিনে রেখে আসছি। হুজুর বলতেছে, ঠিক আছে পুতুল রাখছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো আর কখনো করতে যাবে না, যে বা রাস্তাঘাট থেকে জিনিসপত্র তুলে নিয়ে আসতে যাবেন না। এরকম পুতুলের উপর অনেক কিছুর খারাপ আসর পড়তে পারে। এবং হুজুরকে বলে কোনো একটা সময় এসে হুজুর বলে যে আমি আপনার বাসায় এসে বন্ধ করে দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। তো আঙ্কেলের ভালোই দিনকাল যাচ্ছিল, আর কোনো সমস্যা পরবর্তীতে আর হয় নাই। তবে সপ্তাহখানিক পর আঙ্কেল যখন অফিস থেকে আবার ব্যাক করবে, তখন তিনি আবার সে আগের জায়গায় সেই পুতুলটাকে দেখতে পান। তারপরে তিনি তো বাসায় এসে পড়েন এবং হুজুর মনে হয় কোনো এক সময় এসে ওনার বাসাটা বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে এরপর আর কখনো কোনো ওনার সমস্যা হয় না। তো এটা এরকম একটা ঘটনা, একটা বাস্তব ঘটনা সে আঙ্কেল ইরফান ভাইকে শেয়ার করেছিলেন। তো ইরফান ভাই আমাকে এটা শেয়ার করলেন। অনেক অসংখ্য ধন্যবাদ ইরফান ভাইকে এবং ইমরান মির্জা ভাইকে যে ওনারা এরকম ঘটনা দিয়ে যাচ্ছেন। তো আমি আসছি সামনে আরও কয়েকটা ঘটনার সাথেই থাকবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। তো আমি আমার সাথে ঘটা একটি ঘটনা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার অনেকগুলো ঘটনার ভিতরে এটা ওয়ান অফ দ্য ঘটনা যেটা এখনো আমার মনে আছে। তো আমি একটু পিছন থেকে শুরু করি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন তরুণ বয়সে, পেশায় আমি চিকিৎসক, তরুণ বয়সে চাকরিতে যোগদান করি। তো তখন পার্বত্য চট্টগ্রামের কোনো একটা উপজেলায় আমার পদায়ন হয়েছিল এবং আমি নির্দিষ্ট করে সেই নামটা বলবো না, তবে আপনারা যারা একটু বুদ্ধিমান আছেন ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ঘটনাটা শুরু হলো এভাবে। তো পার্বত্য চট্টগ্রামের একটা উপজেলায় আমার পদায়ন হয়েছে। উপজেলাটা হলো এরকম যে ছোট্ট একটা বাজার আছে এবং একটা বাস স্ট্যান্ড আছে এবং তার পাশে হাসপাতাল, এবং এলাকাটা হলো এরকম যে ওখান থেকে সকাল 7টার আগে কোনো বাস ছাড়ে না এবং বিকাল 3টার পরে কোনো বাস ছাড়ে না। অর্থাৎ ওই আমলে বাস ছাড়া ওই এলাকার থেকে বেরোনোও যেত না এবং ওই এলাকা যাওয়াও যেত না। তবে যে কোনো কারণেই হোক ওই সড়ক পথে সকাল 7টার আগে এবং বিকাল 3টার পরে কোনো যানবাহন চলাচল করতো না, এরকম একটা উপজেলা। এবং তার পাশেই একটা পাহাড়ি নদী বয়ে গেছে এবং নদীর অন্য পারে আবার অন্য একটা জেলা, সমতল ভূমির জেলা, এরকম আর কি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিশেষত পাহাড় এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, তো আমরা ওখানে একাই থাকতাম, অর্থাৎ ফ্যামিলি থাকতো না, ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ ছিল না, এবং 1জন বা 2জন ডাক্তারই থাকতাম, তাদেরকে পুরো কাজগুলো করতে হতো। তো এখন ওই উপজেলার কথা যে বললাম, তার যে নদীটা ছিল, নদীটার অন্য পাড়ে ছিল একটা ফরেস্ট অফিস ছিল, সেখানে একজন ফরেস্ট অফিসার থাকতেন। এবং নদীটা হলো এরকম, শীতকালে মনে করেন সেটা কোমর পানি হয়ে যেত, কিন্তু বর্ষাকালে পাহাড়ি নদী সম্বন্ধে যাদের আপনাদের ধারণা আছে, এমন ঢল নামতো যে বৃষ্টি হলে কমপক্ষে 1 সপ্তাহ নদীর এপার ওপার করা যেত না তখন, কারণ এত তীব্র স্রোতের নদী। এবং সেই স্রোতের সাথে শুধু পানি না, বড় বড় গাছের টুকরো ভেসে আসতো ভারত থেকে বা উপর অঞ্চল থেকে, যার ফলে বর্ষাকালে নদীর এপার ওপার করা যেত না, শুধুমাত্র শীতকালে করা যেত। এখন ওই অঞ্চলের কোনো ব্রিজ তৈরি হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি যখনকার কথা বলছি তখন এরকমই ছিল। তো কার্য প্রসঙ্গে ওখানে আমি থাকি। তো একদিন রাতের বেলা একজনকে ডাকতে আসলো আমাকে, শীতের রাত হবে তখন, সম্ভবত ডিসেম্বর মাসে, যে বাবু, একজন উপজেলার লোক আসলো যে আমাদের অফিসে, ফরেস্ট অফিসে আমাদের বাবুর মেয়ে
খুব অসুস্থ ছোট্ট বাচ্চা 1.5-2 বছর, আপনাকে দেখতে যেতে হবে। তো তখনকার দিনে আমরা হাত ঘড়ি ইউজ করতাম, মানে অ্যানালগ হাত ঘড়ি যেটা, তো সেটাতে আমি দেখতেছি যে রাত বাজে 2টো, কারণ সে ডক্টরস কোয়ার্টারের দরজা ধাক্কিয়ে আমাকে ঘুম থেকে তুলছে, 2টা বাজে এরকম হবে। তো রেডিয়াম লাইটে আমি দেখতেছি বাইরে। তো জিজ্ঞাসা অসুবিধা নেই, আমি ছোটবেলা থেকেই কোনো বিষয়ে ভয় পেতাম না। তো দেখলাম যে সে একটা রিক্সা নিয়ে আসছে এবং তার সাথে আর কেউ নেই। তো বললো যে বাবু চলেন। তো আমি বললাম ঠিক আছে চলো, কারণ আমি জানি যে আমাদের ওই হেলথ কমপ্লেক্স থেকে পার হয়ে পাকা রাস্তা শেষ, তারপরে বাজার, এবং বাজারের পরে ধুধু বিস্তৃত মাঠ, সেটাও মনে করেন প্রায় 1.5-2 কিলোমিটার মাঠ, এবং তারপরেই সেই পাহাড়ি নদী, নদীর নামটা আমি বলতেছি না, বললে আপনারা চিনে ফেলবেন। এবং তারপরেই নদীর উল্টো পাশে জঙ্গলের ভিতরে, উল্টো পাশে কিন্তু জঙ্গল, সেটা জঙ্গলের ভিতরে একটা ফরেস্ট অফিস আছে বলে শুনছি, আমি যাইনি কখনো। আচ্ছা, সেটা কিন্তু আবার অন্য জেলায়, মানে নদী ক্রস করলে জেলা চেঞ্জ হয়ে যায়। তো রিক্সাওয়ালা আমাদেরকে নিয়ে আসতেছে, তার নিশুতি রাত্রি, ডিসেম্বর মাস, বুঝতেই পারেন। বাজার আসতে আসতে 2:30 বেজে গেছে, কারণ তারপরে মাটির রাস্তা। তো মাটির রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে নেওয়া যায় না। মাটির রাস্তাও বলবো না, ঠিক অ্যাকচুয়ালি ওটা ধান ক্ষেত বলা যেতে পারে, যে ওই সময় নদীর পানি থাকে না, তো শুকনোর সময় ধান চাষ করা হইতো। তো আমি যে ডিসেম্বরের কথা বলছি তখন মাঠের ধানও নাই, ধানও কেটে ফেলা হয়েছে, তার একটা বড় আলের উপর দিয়ে রিক্সা যাচ্ছে আর কি। তো রিক্সা টেনে টেনে নিতে হচ্ছে। তো রিক্সায় আমি বসা একা, আর ওই রিক্সাওয়ালা এবং আমাকে নিতে যে আসছে যে ফরেস্ট অফিসের যে লোকটা, তারা দুইজনে আস্তে আস্তে একটু ঠেলতেছে, কারণ একটু একটু কিছু জায়গায় একটু বালির মতো আছে। তো যাই হোক, আমরা চলে আসলাম। তো এসে দেখি যে নদীতে একটা নৌকা রাখা আছে, যেটা একটা বাঁশের খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা। তো রিক্সাওয়ালাকে বললো সেই পাহাড়ি ভদ্রলোক যে আঞ্চলিক ভাষায়, যে তুমি এখানে থাকো, আমি ডাক্তারবাবুকে নিয়ে রুগী দেখায় তারপরে তোমাকে নিয়ে আসবো। রিক্সাওয়ালা বললো যে না, আমি এখানে একা থাকবো না। তাহলে কি করতে হবে? বলে আমিও যাব। তো সে বললো এত ছোট নৌকা, আচ্ছা উঠো। তো সে আমাদেরকে নৌকায় উঠাই দিল। রিক্সাওয়ালা এবং সে দুই দিকে দুইজনে যে ওই বাঁশের লগি ঠেলে ঠেলে নৌকা আগে নিতে লাগলো। তো স্নিগ্ধ শান্ত নদীর পানি, কোনো ঝামেলা ছাড়াই আমরা মিনিট 10 নদী পার হয়ে অপর পাশে চলে এলাম। তো চলে এসে দেখি যে হ্যাঁ, ঠিকই একটা ছোট কাঠের বাসার মতো আছে, যার ভিতরে হারিকেন জ্বলতেছে, এবং ভিতরে এক ভদ্রলোক আছেন। তো তিনি পরিচয় দিলেন যে আমি এখানকার বড় কর্মকর্তা, আমি যোগদান করছি এবং শহর থেকে আমার পরিবারকেও নিয়ে আসছি, পরিবার আমার সাথেও থাকে। তো এখন তো যেহেতু নদী ঠান্ডা, শুকনো মৌসুম, এর জন্য নিয়ে এসছি। বর্ষার সময় তার ফ্যামিলি রাখা যায় না, যেহেতু তখন এই পুরো এলাকাটাই আলাদা থাকে। তো আসার পরে 2-4 দিন আগে আমার বাচ্চার জ্বর আসছে। তো আমি বাচ্চার জ্বর দেখে যা ওষুধপত্র দেওয়ার আমার সাথে নিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে কাজ শেষ করে চলে আসতে আসতে দেখতেছি ঘড়িতে বাজতেছে রাত্রে 3:30। আবার ফিরতি পথে আপনার সেই উপজাতীয় ভদ্রলোক এবং তার হাতে একটা হারিকেন। তো তার হাতে হারিকেন। তো এবার আমি একটু অবাক হয়ে গেলাম যে আসার সময় তো আমরা নর্মালি আসছিলাম, এখন হাতে হারিকেন কেন? সে আর কিছু উত্তর দিল না। সে বলল বাবু চলেন। তো নৌকায় উঠলাম। তো এবার দুইজনের নৌকা টানতেছে, লগি দিয়ে ঠেলতেছে, কিন্তু নৌকাটা কিন্তু আমার কাছে মানে একটা স্কুপি বা ফিলিংস বা কেমন একটা মানে আনকমফোর্টেবল ফিলিং হচ্ছে। নৌকাটা বলতে যাচ্ছে না, মানে চলতে চাচ্ছে না। অথচ নদীতে কিন্তু কোনো স্রোত তাই কিছুই নেই, একটা নিস্তরঙ্গ পানি। তো যাই হোক, অনেক ঠেলাঠালির পরে নৌকাটা মাঝ নদীর পরে আর পার হতে চাচ্ছে না, আমি দেখলাম নৌকাটা। তো ইতিমধ্যে ওই রিক্সাওয়ালা দেখলাম যে গেছিল আমাদের রিক্সা নিয়ে, তার চোখ মুখ একটু শুকায় গেছে। তো উপজাতীয় লোকটা, সে কিন্তু নির্বিকার ভাবে নৌকা চালাচ্ছে। এই সময় সে করলো কি, তার লগিটা দিয়ে সে পানির উপরে 2-3টা বাড়ি দিল, বাড়ি দিয়ে কিছু একটা উচ্চারণ করলো, এবং তারপরে আবার নৌকা
ঠেলা শুরু করলো, দেখলাম নৌকাটা তখন স্বাভাবিকভাবেই চলা শুরু করলো, কিন্তু এবারে দেখলাম 10 মিনিট না, প্রায় 20-22 মিনিট পরে আমরা নদীর তীরে এসে নামলাম। এখন নদীর তীরে এসে নামার পরে একটা আশ্চর্য বিষয় দেখলাম যে রিক্সাটাকে কেউ কাত করে ফেলে রাখছে। তো রিক্সাওয়ালা একটু অবাক হয়ে গেল যে এখানে তো ঝড় বাতাস কিছুই নেই, রিক্সা কাত হয়ে পড়ার কি আছে। আচ্ছা যাজ্ঞা, ওটা নিয়ে কেউ মাথা ঘামাইলো না। তো আমি দেখলাম যে আমাকে যে পৌঁছাই দিতে গেল আসছিল যে লোকটা বা নিয়ে গেছিল, তার মুখটুক একটু গম্ভীর, সে একটু বেশ হতচকিত বা এই ধরনের কিছু মনে হলো। তো আমরা রিক্সায় উঠলাম, তো তারা দুজন রিক্সায় ঠেলতেছে। তো এই সময় আমি একটা আজব বিষয় লক্ষ্য করলাম। ডিসেম্বর মাসের তখন আমার যতটুকু মনে আছে এটা হলো 20 তারিখের পরে হবে, মানে শেষের দিকে, কারণ তার কয়েকদিন পরে বড়দিনের ছুটি ছিল এবং ওই সময়টা পূর্ণিমার রাত ছিল, মানে পুরো প্রান্তর দেখা যাচ্ছে চকচকে পূর্ণিমায়। এবং এরকম খোলা প্রান্তরে পূর্ণিমা কেউ দেখছেন কিনা জানি না, যারা দেখছেন তারা বুঝতে পারবেন। ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা আছে, হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশ। কিন্তু আমি দেখলাম যে আমরা যখন আসতেছিলাম তখন রাস্তার আশেপাশে বা ঝোপঝাড় থেকে প্রচুর পোকামাকড়ের ঝিঝি পোকার ডাক বা এই ধরনের ডাক বা শব্দ ছিল। কিন্তু এখন যখন আমরা ফেরত আসতেছি পুরো এলাকাটা একবারে নিস্তব্ধ হয়ে আছে। আমি রিক্সায় উঠছি, আমি পরিবেশটা আমার কাছে খুব একটু অন্যরকম লাগতেছে, কেমন, এটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। হঠাৎ খেয়াল করলাম যে আমাদের পাশ দিয়ে খুব গাঢ় একখণ্ড কুয়াশা বলবো, ধোঁয়াশা বলবো না, কারণ ধোঁয়াশা হয় সন্ধ্যায়, যখন মানুষ চুলা জ্বালায় তখন কুয়াশার চুলার ধোঁয়া মিলে একটা ধোঁয়াশা তৈরি হয় এবং সেটা বিস্তৃত এলাকায় ছড়ায় থাকে। আর এটা যেটা দেখতেছি আমি, এটা কুয়াশাকে যদি আপনি আরেকটু সলিড ফর্মে নিয়ে যান, সেই ধরনের কিছু একটা আমাদের রিক্সার থেকে প্রায় 4-5 হাত দূর দিয়ে আমাদের পাশে পাশে চলতেছে। অর্থাৎ মনে হচ্ছে যে কিছু একটা জিনিস এটা নিতে চাচ্ছে। হ্যাঁ, মানে বাতাস থেকে যদি আপনি কোনো একটা জড় বস্তু তৈরি করতে চান, সলিড জিনিস সেরকম যদি করতে চান, সেরকম কিছু একটা হতে যাচ্ছে। তো হঠাৎ দেখলাম রিক্সাটা দাঁড়ায় গেল এবং রিক্সাওয়ালা দাঁড়ায় গেল এবং সেই পাহাড়ি ভদ্রলোকও দাঁড়ায় গেল। এবং এটা হয়তো আধা মিনিট বা 2 মিনিটের ব্যাপার। সেই শক্ত যে অংশটা তৈরি হচ্ছে, মানে একটা কুয়াশা যখন একটা ফর্ম নিচ্ছে, সেই ফর্মের সামনে থেকে একটা বড় ধরনের, আমি বিড়ালও বলবো না এটাকে, আমি কুকুরও বলবো না, আমি এটা শেয়ালও বলবো না, কিছু একটার মাথা বেরিয়ে আসতেছে এবং আর কুয়াশার ভিতরের কোনো অংশ দেখা যাচ্ছে না। কিন্তু এটাকে আমি জিনিসটা দেখতে আমার এটুকু মনে আছে সাদা রঙের, কিন্তু শিয়াল সাদা হয় বলে তো আমার ধারণা নেই বা আইডিয়াও নেই। এবং কুকুরও না বিড়ালও না, মুখের থেকে মানে সে একটা বড় ধরনের মানে হিংস্র জানোয়ার যদি হা করার চেষ্টা করে তখন যে ভাবটা হবে সেই ধরনের ভাব। এবং পিছনের অংশটা যেটা তৈরি হচ্ছে এটার সম্বন্ধে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কোনো ধারণা দিতে পারবো না। সেই অংশটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো তখন এই যে উপজাতীয় যুবক ছিল সে কিছু একটা মুখ দিয়ে উচ্চারণ করতেছিল এবং তার হাতের লাঠি দিয়ে সজোরে ওটার উপর একটা আঘাত করলো। এবং সবচেয়ে কাকতালীয় ব্যাপার হলো এটুকুই, ওটাকে আঘাত করার সাথে সাথে ওই জিনিসটাও আচমকা উধাও হয়ে গেল এবং তার হাতের লাঠিটাও ওই জিনিসটার সাথে উধাও হয়ে গেল। সে আর কোনো কথা না বলে রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করলো, টানতে থাকো, আর সেও ঠেলতে থাকলো। তো আমি জিনিসটার কিছুই বুঝলাম না, আমি একটু হতচকিত হয়ে গেলাম। তো বাজারের ভিতরে এসে যখন আমরা পড়লাম, বাজার বলতে সেই গ্রাম্য পাহাড়ি বাজারে রাত 3:30-4টার সময় কিছুই নেই, এমনকি কোনো নৈশ প্রহরীও এই আমলা থাকতো না, সব বন্ধ। সে খালি একটা কথা বললো যে বাবু বড় বাজা বেঁচে গেলি আজকে। তো কি
সে বলল যে পাহাড়ের ওই অঞ্চলে বিভিন্ন ধরনের অতি প্রাকৃত জিনিস থাকে। তো সে যেটাকে স্থানীয় ভাষায় বলল অপদেবতা আর কি, যে এটা এই এলাকায় থাকে এবং এটা সামনে পড়লে পূর্ণরূপে যদি কেউ দেখে ফেলে এটাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে তার কোনো না কোনো একটা বড় ধরনের ক্ষতি হয়। তো আমি তখন বললাম যে তোমার হাতের লাঠিটা কোথায় গেল? বলে যে আমি এটা জানতাম, এটা জেনেই আমি ওই লাঠিটা বা ওই লগিটাকে নিয়ে এসেছিলাম, এবং ওই লগিটাতে আমরা আমাদের ধর্মের কিছু মন্ত্র দিয়ে পরিশোধিত করে তৈরি করা, যেটা সামনে পড়লে এটা দিয়ে আঘাত করলে ওই জিনিসটা তার পূর্ণরূপে প্রকাশ পাবে না এবং জিনিসটা অদৃশ্য হয়ে যাবে, এবং সাথে সাথে লাঠিটাও মানে ওই জিনিসটা নিয়ে নিবে, এবং যে এটা সামনে পড়বে যে বা যারা, তারা ওটার অনিষ্ট থেকে বেঁচে যাবে। তো যাই হোক, আমি ওইটাকে এতটা গুরুত্ব না দিয়েও বাসায় ফেরত চলে আসলাম। তো আসার পরে এটার সাথে এই ঘটনার কতটুকু সম্পর্ক আছে আমি জানি না, এবং ডাক্তার হিসাবে আমি এটাকে মিলাতেও যাব না। এটা বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার হঠাৎ করে রক্ত আমাশা শুরু হলো 2 দিন 3 দিন পরে। তো ডাক্তার হিসেবে যা চিকিৎসা করার আমি করলাম, আমি পারলাম না। এরপরে অ্যাম্বুলেন্সে করে আমাকে শহরে এসে ক্লিনিকে প্রায় 10 থেকে 12 দিনের মতো ভর্তি থাকতে হয়েছিল, এবং সেই আমলের যত ধরনের কড়া অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খাওয়ার পরেও আমার সুস্থ হতে প্রায় 1 মাস মতো সময় লাগছিল। তো যার জন্য বলি যে পাহাড়ি অঞ্চলের এই সমস্ত ঘটনাগুলো আজকে মনে পড়লো, তো আপনাদেরকে শোনালাম। এটার বিশ্বস্ততা কতটুকু সেটা আমি জানি, কারণ এটা আমার সাথে ঘটা ঘটনা। বিশ্বাস করা না করা সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, এটা হতে পারে যে আমি যেটা দেখছি এটার সাথে আমার অসুস্থতার কোনো সম্পর্ক নেই, তবে যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা সত্যিই দেখছি, এবং এটা সম্বন্ধে ওই এলাকাতে গল্প প্রচলিত ছিল যে পাহাড়ি অঞ্চলে এখনও অনেক গল্প আছে, আপনারা আপনাদের অঞ্চলে খোঁজ নিয়ে দেখতে পারবেন, যেগুলো সাধারণত এরা অপদেবতা নামে অভিহিত করে স্থানীয় উপজাতীয় ওরা, এবং তাদেরকে নিয়ে কেউ কেউ ভালো কাজ বা মন্দ কাজে ব্যবহারও করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এগুলাই মানুষের জন্য সমস্যা বা বিপদ তৈরি করে। তো পাহাড় মানেই অচেনা বিষয়। তো সুতরাং আপনারা কোথাও ভ্রমণে গেলে এই সমস্ত জায়গায়, আজকাল তো ট্যুরিজম বেড়ে গেছে, স্থানীয় গাইড বা স্থানীয় মানুষের পরামর্শগুলো মনে রাখবেন, এবং তাদের নিষেধ করা কোনো জিনিসে উৎসাহিত হয়েন না। যদিও আমার কাহিনীর সাথে এই উপসংহারের কোনো সম্পর্ক নেই, তবে যেহেতু আমার কিছু অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা আপনাদের সামনে রাখলাম। ভালো থাকুন, অনুষ্ঠান এনজয় করুন। আল্লাহ হাফেজ। শুভরাত বন্ধুরা, আশা করি সবাই কম্বলটা মুড়ি দিয়ে ঘরের সমস্ত আলো নিভিয়ে আজকে রাতের জন্য প্রস্তুত হয়ে নিয়েছেন। আজকে আমরা এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বা গল্প শুনব, যা শোনার পর রাতে একা একা হাইওয়েতে দাঁড়িয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আপনি বারবার আপনার গাড়ির রিয়ার ভিউ মিররে বা পেছনের ছিটের দিকে তাকাতে বাধ্য হবেন। আজকের ঘটনা ঢাকা উত্তরার ফাহিম ভাইয়ের। এই ঘটনা ঘটেছে 2018 সালের এক দুর্যোগপূর্ণ বর্ষার রাতে সাভারের নবীনগড় চন্দ্রা মহাসড়কের একটি লিংক রোডে। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই ফাহিমের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতায়। 2018 সালের জুলাই মাস। আমি তখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সেলসম্যানের ম্যানেজার হিসেবে কাজ করেছি। কাজের সূত্রে আমাকে প্রায় ঢাকার বাইরে যেতে হতো। সেদিন
সাভারে আমাদের একটা ডিস্ট্রিবিউশন পয়েন্টের অডিট শেষ করতে করতে রাত হয়ে গেল প্রায় 12:30। যখন নিজের প্রাইভেট কারটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সাথে প্রচণ্ড ঝড় আর বজ্রপাত ছিল। নবীনগর পার হয়ে একটা শর্টকাট লিংক রোড দিয়ে আমি মেন হাইওয়েতে ওঠার চেষ্টা করেছিলাম। রাস্তাটা এমনিতেই খুব সরু আর দুপাশে বড় বড় আম বাগান আর জঙ্গল। ঝড়ের কারণে ওই এলাকার বিদ্যুৎ চলে গিয়েছিল। চারপাশটা একেবারে ঘুটঘুটো অন্ধকার ছিল। শুধু আমার গাড়ির হেডলাইটের আলো যতটুকু পথ দেখা যাচ্ছিল ততটুকুই ভরসা। রাত তখন আনুমানিক 1:40। বৃষ্টির তীব্রতায় সামনের রাস্তায় প্রায় দেখা যাচ্ছিল না। গাড়িটা খুব ধীর গতিতে চালাচ্ছিলাম। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার বাঁকটিতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে ছাতা বা রেইনকোট ছাড়া একটা লোক সব সপে ভিজে দাঁড়িয়ে হাত তুলছে। কাছে আসতে দেখলাম একজন মধ্যবয়সী ভদ্রলোক, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। তার শরীরটা অদ্ভুতভাবে কাঁপছিল। ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছেন। তো দয়াপরশ হয়ে আমি গাড়ির গ্লাসটা একটু নামিয়ে বললাম, কোথায় যাবেন ভাই? এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকটি খুব নিচু এবং ভাঙা গলায় বলল, সামনে মেইন হাইওয়ে পর্যন্ত একটু নামিয়ে দিবেন, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি লকটা খুলে বললাম, ঠিক আছে, আপনি পেছনে উঠে বসুন। তখন লোকটি পিছনের সিটের সেই লোকটি পেছনের সিটের বাঁ দিকের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। দরজা লাগানোর সাথে সাথেই আমার গাড়ির ভেতরে এসির বাতাসটা যেন মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একই সাথে গাড়ির ভেতরে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভেজা মাটির আর পুরনো কাপড়ের কটু গন্ধ ছড়িয়ে পড়ল। আমি ড্রাইভ করতে করতে রিয়ার ভিউ মিরর মানে পেছনের আয়নার দিকে লোকটার দিকে তাকালাম। সে একদম সোজা হয়ে বসে আছে এবং মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে রাখছে। যখন ঝড়ের তীব্র আলো যখন জানালার কাছ গলে তার মুখে পড়ছিল, তখন আমায় প্রথমে একটা খটকা লাগলো। লোকটার পুরো শরীর বৃষ্টিতে ভিজলেও তার চুলগুলো ছিল একদম শুকনো, আর তার সাদা শার্টের উপর কোনো বৃষ্টির পানির দাগ ছিল না, যেন অদ্ভুতভাবে ধবধবে সাদা হয়ে আটকে ছিল। আমি অস্বস্তি কাটাতে বললাম, ভাই, আপনার গাড়িটা কোথায় নষ্ট হলো? আমি তো পিছনে কোনো গাড়ি দেখলাম না। কিন্তু লোকটি কোনো জবাব দিল না। সে আগের মতোই মাথা নিচু করে বসে রইল। তখন আমার বুকের ভেতরে একটা অজানা ভয় মোচড় দিয়ে উঠল। আমি আবারও আয়নার দিকে তাকালাম। এবার আমার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। দেখলাম গাড়ির পেছনের সিটটা একদম ফাঁকা, সেখানে কেউ নেই। আমি চমকে উঠে ব্রেক চাপতে লাগলাম। ঠিক তখনই পেছনের সিট থেকে একটা ফিসফিস ঠান্ডা এবং সরু কণ্ঠে সরাসরি আমার কানের কাছে ভেসে এলো এবং এমন ছিল যে, আমি তো আপনার পেছনেই বসে আছি ফাহিম সাহেব। তখন আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম, সে আমার নাম জানলো কি করে? আমি আতঙ্কে স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে পিছনের সিটের দিকে সরাসরি ঘাড় ঘুরিয়ে তাকালাম। যা দেখলাম তা মনে করলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। লোকটি পিছনের সিটে বসে নেই, সে আসলে সিটের উপর হয়ে 4 হাত পায়ে কুকুরের মতো দাঁড়িয়ে আছে। তার মাথাটা
অস্বাভাবিকভাবে 180 ডিগ্রি ঘুরে একদম পিছনের দিকে চলে গেছে, আর তার ঘাড় মটকে যাওয়ার একটা স্পষ্ট ট্যাগ শব্দ হলো। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনে ছিল না সেই চোখে, আর তার মুখ থেকে লম্বা কালো রঙের একটা জিভ বের হয়ে লালা ধরাচ্ছিল। সে ওই অবস্থাতেই তার হাত পায়ে ভর দিয়ে পেছনের সিট থেকে হামাগুড়ি দিয়ে আমার ড্রাইভিং সিটের দিকে এগোতে লাগলো। তার হাড়ের ভেতরের জোড়াগুলো ভাঙ্গার কড়কড় শব্দ পুরো গাড়ির ভেতরে প্রতিধ্বনি হচ্ছিল। ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি ব্রেক না চেপে এক হাত দিয়ে চোখ বন্ধ করে শুধু এক্সকিলেটরের চাপ দিলাম। গাড়িটা তীব্র গতিতে ছুটে গিয়ে রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেল, এবং তখন প্রচণ্ড একটা ঝাঁকুনি হলো, আর ইয়ার ব্যাগটা খুলে আমার মুখ ঢেকে নিল। আমি জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অনুভব করলাম একটা বরফ শীতল কলঙ্কার হাতে আমার হাত ডান কাঁধের ওপর এসে চেপে বসছে এবং কানের কাছে ফিসফিস করে বলছে, আবার দেখা হবে। পরদিন সকালে সাভার থানার পুলিশ এবং হাইওয়ে টহল আমাকে অচেতন অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করে। আমার মাথায় আর হাতে বেশ চোট লেগেছিল। যখন জ্ঞান ফিরল, পুলিশ আমাকে জিজ্ঞেস করলো আমি কেন মাঝরাতে ওই পরিত্যক্ত লিঙ্ক রোডে একা একা গাড়ি চালাচ্ছিলাম। কারণ ওই রাস্তাটা নাকি 3 বছর আগে এক মারাত্মক ধসে বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেখানে কোনো সচল গাড়ি যাওয়ার কথাই নয়। আজও আমি রাতে একা একা গাড়ি চালাতে পারি না। যখন ওই পিছনে কোনো হালকা শব্দ হয়, আমার মনে হয় সাভারের সে রাতের সেই যাত্রীটি এখনো আমার পিছনের সিটে বসে আছে। তো বন্ধুরা, আজকের এই ফাহিমের অভিজ্ঞতা এবং আমাদের মনে করিয়ে দেয় যে রাতের হাইওয়েগুলো যতটা শান্ত দেখায় ততটা শান্ত নাও হতে পারে। প্রকৃতির অন্ধকারে এমন কিছু পথ তৈরি হয় যা সাধারণ মানুষের জন্য নয়। আজ রাতে যারা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন কিংবা দূর পাল্লার জার্নিতে আছেন, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর ভুলেও যদি মাঝরাতে কোনো নির্জন রাস্তায় একাকী কাউকে লিফট দিতে হাত তোলেন এবং যদি বলেন গাড়ি থামানোর জন্য, একবার ভেবে নেবেন সে কি আসলে কোনো মানুষ নাকি অন্ধকারে কোনো বাসিন্দা যে আপনার পিছনের সিটে জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা লিখেছেন, আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় ভালোই আছি। আমি মোহাম্মদ আরাফাত, চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কোন একটি গ্রামে আমার বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততার কারণে ভৌতিক কথা প্রোগ্রামটি আমি ইউটিউবে শুনে থাকি, যা কিনা এখন আমার ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। ঘুম না আসলে এই প্রোগ্রামের এপিসোডগুলো প্লে করে দিয়ে কানে হেডফোন গুঁজে দিলেই যেন কোন এক অদ্ভুত শক্তি আমাকে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেয়। আমি জানি না এটা ভালো নাকি খারাপ অভ্যাস বলবো, কিন্তু বরাবরের মতোই ভালো লাগার একটা ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে আসি। আসলে সত্যি বলতে কি, আমি বাংলায় লেখায় খুব একটা পারদর্শী না হওয়ায় ঘটনাটি লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠায় গ্রামের ভালো খারাপ সব বিষয়ে মোটামুটি ভালোই ধারণা রাখি। পরিবার কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় অনেক সময় এমন কিছু গল্প বা ঘটনা উঠে আসে যার অস্তিত্ব বাস্তবে দেখা না গেলেও আমাদের জীবনে দারুণভাবে প্রভাব ফেলে। এমন কিছু বিষয় আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যায়
যা কিনা আমরা বিশ্বাস করতে না চাইলেও পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে বিশ্বাস করে নিতে। আজকে এমন কিছু বিচ্ছিন্ন বাস্তব ঘটনা শেয়ার করতে চলেছি যা কিনা আমার আব্বু, আম্মু এবং নানুর মুখ থেকে শোনা। আজকের ইমেলটিকে যদি একটি কম্পো স্টোরি বললেও ভুল হবে না, যেহেতু আলাদা আলাদা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে এতে। প্রথম ঘটনাটি নানুকে নিয়ে। সময়কাল তখন আনুমানিক 50 দশকের দিকে হবে। ঘটনাটি নানুর মুখ থেকে শোনা, নানুর বাবাকে নিয়ে মূল ঘটনাটি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কোনো একটি গ্রামে আমার নানু বাড়ি, তার পাশের গ্রামে নানুর বাপের বাড়ি। নানু যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক তার ভাষায় তুলে ধরলাম। বলছেন নানু, আমার বাবার নাম ছিল আজমত হোসেন। জানিস, আমার বাবা ছিল একজন কুস্তিগির বা বলি আর কি। তখনকার সময় বিভিন্ন জায়গায় গ্রামীণ মেলায় বলি খেলার আয়োজন করা হতো, যা এখন বিলুপ্ত প্রায়। আমার বাবা একজন কুস্তিগির বা বলি হওয়ার সুবাদে দূর দূরান্ত হতে বিভিন্ন মেলার বলি খেলার ডাক পেতেন। আর সেই সুবাদে তিনি আশেপাশে 5 গ্রাম জুড়ে বেশ পরিচিত মুখ ছিলেন আর কি। সুস্থ সবল, সুন্দর ও সুঠম দেহের এক শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। তখনও তিনি অবিবাহিত ছিলেন, যদিও তিনি আমার দাদার সাথে খেতে কৃষি কাজে সহায়তার পাশাপাশি বলি খেলতেন। এবং তাছাড়া ওনার আরেকটি গুণ ছিল টুকটাক কবিরাজি করা, যা ওনার বাবা মানে আমার দাদার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। একদিন রাতে ওনার বাবা বললেন, আজমত, আগামীকাল আমাদের বাড়ির পেছনে যে উর্বর জমিটা আছে ওটা থেকে মাটি কেটে আমাদের পেছনের পুকুর পাড়টা ভরাট করতে হবে। যদিও আমি ইতিমধ্যে 4 জন লোক রেখেছি, তারা ভোরে চলে আসবে। আমার শরীরটা কেমন যদি খারাপ লাগছে রে বাবা, ভালো লাগছে না। বলছি কি, তুই বরং সকালে গিয়ে তাদের সাথে কাজে যোগ দিবি আর তাদের কাজটা বুঝিয়ে দিবি, ঠিক আছে? বাবা তখন বললেন, ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও ওদের সাথে সকালে যেয়ে কাজ করে দেব। এই বলে তিনি ঘুমাতে গেলেন আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। যে কতক্ষণ ঘুমিয়েছেন তিনি সঠিক জানেন না, কেননা তখনকার সময় কোনো ঘড়ি ছিল না যে সঠিক সময় নির্ধারণ করার জন্য। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদের গতিবিধি লক্ষ্য করে বুঝে নিতেন সময় আর কি। হঠাৎ বাবা শুনতে পেলেন ওনার নাম ধরে কেউ একজন ডাকছে, আর ঠিক তখন ওনার ঘুম ভেঙে যায়। আর উনি ভাবলেন হয়তোবা ভোর হয়ে গেছে আর মাটি কাটার লোক এসে গেছে। তাই তিনি কালো ক্ষেপণ না করে ওই লোকের জবাব দিয়ে বললেন, আসছি বলে শার্টটা গায়ে নিয়ে মুখে একটু পানি ছিটিয়ে দিয়ে শরীর বন্ধ করে বের হয়ে গেলেন। বলে রাখা ভালো, আমার বাবা টুকটাক কবিরাজি করার দারুণ রাতের বেলায় উনি সবসময় শরীর বন্ধ করে বের হতেন। ঘর থেকে বের হয়ে তিনি খেয়াল করলেন 4 জন লোক ইতিমধ্যে কোদাল আর মাটি কাটার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। আমার বাবা জিজ্ঞেস করলেন, আপনারা এসে পড়েছেন? আর এই বলে হাঁটা শুরু করলেন। লোকগুলো একটু আগে হেঁটে চলছিল আর বাবার কথায় কোনো জবাব দিল না। আর খেতে পৌঁছে মাটি কাটা শুরু করলো। একজন মাটি কেটে দিচ্ছিল আর বাবা সহ বাকি 3 জন মাটির ঝুড়ি বহন করে যাচ্ছিল। আর এই ঝুড়িগুলো ছিল বেশ বড়, অনেক মাটি একসাথে বহন করছিল তারা, যা কিনা বাবাকে অল্প কিছুক্ষণের জন্য ক্লান্ত করে দিয়েছিল। আর বাবা বলে উঠলেন, কি ভাই, আপনারা এত বেশি মাটি বহন করছেন, ক্লান্তি লাগছে না? উত্তর কোনো জবাব এলো না এবং মুখের ভেতর থেকে কি যেন বললো একজন। তখনই বাবা খেয়াল করলেন চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন কারো কোনো ছায়া নেই, এবং একই সাথে পায়ের দিকে তাকিয়ে দেখলেন সবার পা রীতিমতো উল্টো এবং বাবার ছায়া ছাড়া আর কারো শরীরে কোনো ছায়া নেই। এইসব দেখে বাবার আর বোঝার বাকি রইল না যে বাবা কিসের পাল্লায় পড়েছেন। এগুলো মানুষ না, এগুলো মানুষ পিশাচ। বাবা অনেক সাহসী হওয়াতে ঘাবড়ে না গিয়ে বরং একটা ফোন দিয়ে আসলো পিশাচগুলো থেকে বাঁচার জন্য। বাবা কোদাল হাতে থাকা একজনের কাছে গিয়ে বললেন, ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আপনি ঝুড়ি বহন করেন এবং আমি কতক্ষণ মাটি কেটে দিই, ঠিক আছে? আর বাবা তখন ওই পিশাচের হাত থেকে কোদালটা নিয়ে মাটি কেটে একটা ঝুড়ি ভর্তি করলেন। যেই কিনা ওই পিশাচটি নিচু হয়ে ঝুড়ি উঠাতে যাবে, অমনি কোদাল হাতে নিয়ে বাবা সজোরে একটা কোপ দিল ওই পিশাচটার মাথায়। আর তখনই বাকি 3 জন অনেক দূরে গিয়ে বলতে লাগলো, কাজটা তুই ভালো করলি না, এর ফল তুই পাবি, আর আজকে শরীর বন্ধ থাকায় বেঁচে গেলি তুই।
বাবা তৎক্ষণাৎ সেখান থেকে বাড়িতে চলে আসে, আর তখনই কেবল ফজরের আজান শুনতে পায়। আর বাড়িতে গিয়ে সবাইকে পুরো ঘটনাটা খুলে বলেন। আগের দিন বলে রাখা সেই 4 জন লোক ততক্ষণে বাড়িতে চলে আসেন, আর তাদের সাথে নিয়ে সবাই খেতে গিয়ে দেখতে পান আসলে বেশ কিছু মাটি কাটা হয়ে গেছে, এবং মাটি কাটার স্থানে একটা মাথা কাটা কাক পড়ে আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর বাবা কয়েক গ্রাম দূরে একটা বলি খেলার ডাক পায়, আর খেলা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। রাস্তা দিয়ে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। এই ভেবে তিনি লম্বা একটা বিল পাড়ি দিয়ে শর্টকাট পথ দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন, আর বিলের পথ ধরে হাঁটতে থাকেন। সময়টা কেবল শীতের শুরু, হালকা কুয়াশার আবরণ ভেদ করে হেঁটে চলেছেন একা একা। মাঝে মাঝে শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলেন, আর সাথে ঝিঝি পোকার ডাক তো আছেই। অবিরাম একটা ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওনার আশেপাশে বিড়াল, কুকুর, ঘোড়া, গরু, মহিষ পর্যায়ক্রমে রূপ বদল করে ওনাকে বিভ্রান্ত তৈরি করছে। আর ওনার বোঝার বাকি রইল না আজকে তার সাথে কি হতে চলেছে। উনি সেটা ভালো করে বন্ধ করে নিলেন, আর হালকা চাঁদের আলোতে আইলের কাছে ইঁদুরে করা গর্তের মুখে জমে থাকা গুঁড়ো মাটি 2 হাত দিয়ে রীতিমতো দোয়া পরে ফু দিলেন এবং আশেপাশে ছিটিয়ে দিতে লাগলেন। আর তখন বেশ কিছু দূরে দেখতে পেলেন অনেক বড় বড় 2টা মহিষ ওনার দিকে এগিয়ে আসছেন। আর মহিষগুলোর শিঙে রীতিমতো আগুন জ্বলছিল, আর মহিষগুলো একটা আরেকটার সাথে রীতিমতো মারামারি করার অদ্ভুত আওয়াজ করছে। আর বাবা এক নাগারে মাটি ছিটিয়ে যাচ্ছে আর ধোঁয়া পড়তে শুরু করলেন। কিছু দূর যেতে মহিষগুলো অদৃশ্য হয়ে গেল, আর যেতে যেতে বলে গেল, তোকে এত সহজে ছেড়ে যাব না। এরপর উনি বাড়ি ফিরে দাদাকে সব খুলে বললেন, আর দাদা তখন বাবাকে আরো কিছু তদবির শিখিয়ে দিলেন আমল করার জন্য। এভাবে অনেক দিন কেটে গেল, কিছুই হলো না। বাবা আরো অভিজ্ঞ কবিরাজ হয়ে উঠলেন, দাদা মারা গেলেন, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। বাবা বিয়ে করেন, আর আমরা 8 ভাই বোনের জন্ম হয়। আমি ছিলাম সবার বড় মেয়ে। বাবা বেশ আমাকে আদর করতেন। আমার বিয়ে হয় পাশের গ্রামের একজন তৎকালীন পাকিস্তানি সরকারের রেলওয়ে কর্মচারীর সাথে, যিনি কিনা বলে রাখা ভালো আমার নানা ভাইকে আর কখনো দেখিনি, কেননা আমার ছোটবেলায় নানা ভাই মারা যান। আবারও চলে যায় নানির ঘটনায়। বলছেন, নানি, তখন তোর নানার ওই চাকরির অনেক কদর ছিল। চাকরির সুবাদে তোর নানা ভাই প্রায় বাইরে থাকতেন, তাই বাসায় আমাকে একা একাই থাকতে হতো। একদিন আমার বাবা আসেন বেড়াতে, আর রাতে খাওয়া দাওয়া শেষ করে উনি চলে যেতে চাইলেন। আমি রাতটা থেকে তারপর যেতে বলি, আর বাবা বললেন তার নাকি পরদিন ভোরে অনেক কাজ আছে, এজন্য রাতেই চলে যেতে হবে। যদিও বেশি দূরের পথ না, তবু গ্রামে রাতের বেলায় একটু পথ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি সেটাই ভয় পাচ্ছিলাম। যেই বলা সেই কাজ, বাবা বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। আর কয়েকদিন পর বাবা আমাকে আরেকবার দেখতে আসলে বলেন, জানিস মা, সেদিন রাতে সেদিন রাতে আমি বাড়ি ফেরার সময় এক কাণ্ড ঘটে গেছিল। ওই যুগিপাড়ার কালভারটা আছে না, আর সেদিন রাতে আমি হারিকেন নিয়ে মেইন রোড দিয়ে ঘুটঘুটে অন্ধকারে হেঁটে যাচ্ছিলাম। যেই কিনা যুগিপাড়ার কালভার্টের উপরে উঠতে যাব, দেখলাম এক মহিলা, যেটা ছিল একটা পেতনি, কালভার্টের উপর পা টেনে দিয়ে পথ আটকে বাচ্চা কোলে বসে আছে। আমি ঘটনা বুঝতে পেরে বললাম, আমার পথ থেকে সরে দাঁড়া। জবাবে মহিলা রূপী পেতনি বলে উঠল, কি রে, আজমত কই যাস? অন্য পথ দিয়ে যা, আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছিস না? তখন আমি দোয়া দূরত পড়তে পড়তে সামনে এগুতে লাগলাম, এবং পেতনিটি গড়িয়ে কালভার্টের নিচে খালে নেমে পড়ে, আর আমাকে হুমকে দিয়ে বলে, তুই কাজটা ঠিক করলি না রে, তোকে আমি দেখে নিব। এই বলে বাবা আমাকে ঘটনাটি শেষ করেন। তখন বাবা অনেক জ্ঞানী একজন কবিরাজ ছিলেন, যার কারণে বাবার কোনো ক্ষতি করতে পারেনি ওই পেতনিটা। পরবর্তী ঘটনাটা ঘটলো 80-র দশকে। তুই তো জানিস আমি একজন ধাত্রী। আমার কাজের কারণে আশেপাশের এলাকায় যেতে হতো মহিলাদের প্রসবের সময়, আর প্রসবের পূর্বে চেক আপের জন্য। তখনকার সময় গ্রামের চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত না থাকায় প্রসবকালীন সময় সবাই ধাত্রীর উপরে নির্ভর ছিল। বলে রাখা ভালো, তখনকার সময় সচরাচর সব জায়গায় নলকূপ না থাকায় পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে ওই পানি পান করা হতো। আর নানু পানি সংগ্রহ করত বাড়ির পাশের মসজিদের পুকুর থেকে। নানু প্রতি রাতে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে ওই পুকুর থেকে কলস ভরে পানি নিয়ে আসতো। ঠিক রীতিমতো এক রাতে পানি আনতে গিয়ে নানু দেখতে পেল পুকুরে
বেশ কয়েকজন গোসল করছে আর সাঁতার কাটছে, যা কিনা চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই দেখে নানু ভাবলো হয়তো কোনো পুরুষ মানুষ হবে আর ওনারা চলে গেলে নানু, তাই উনি একটু আড়াল হয়ে বিষয়টি ভালোভাবে খেয়াল করতে লাগলো। তো উনি খেয়াল করলো যারা সাঁতার কাটছে তাদের শরীর পানির থেকে উপরে, যা কিনা সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয়। এটা দেখে নানু রীতিমতো ভয় পেয়ে যায় এবং ঘরে ফিরে আসেন। আর পরের রাতে আবারও পানি আনতে চলে গেলেন, যে কিনা কলসা পানি ভর্তি করলো। অনেকটা লম্বা দুইজন লোক জুব্বা পরিহিত অবস্থায় নানুর পাশে এসে বলল, যা দেখেছেন কাউকে কিছু বলবেন না, আর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নিয়মিত পানি নিয়ে যাবেন, আপনার মতোই কোনো সমস্যা হবে না আপনার। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। অনেক সময় রাতের বেলায় আশেপাশে কোনো মহিলা প্রসব বেদনা উঠলে নানুকে ডাকতে আসতো, আর নানু সাথে সাথে যেতেন চিকিৎসার জন্য। এমনই এক রাতে ঘুমের মাঝে নানুকে কেউ ডাকার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেখেন দুজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওনাদের সাথে যাওয়ার অনুরোধ করে। একজন বলে উঠল ওনার বউয়ের বাচ্চা প্রসব হবে, তাই নানুকে সাথে যেতে হবে। নানু লোক দুটোকে চিনতে না পারায় জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? উত্তরে একজন বলল, পাশের গ্রাম থেকে। তবে নানুর যেতে বেশিক্ষণ লাগবে না। নানু তাদেরকে ঘরে আসতে বললেন এবং তারা বাইরে দাঁড়িয়েছিল আর বারবার নানুকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। নানু সাথে করে হারিকেন নিতে চাইলে লোকগুলো মানা করে দিলেন এবং বলে দিলেন যে ওনাদের সাথে বাতি আছে আর আসার সময় ওনার আবারও দিয়ে যাবেন নানুকে। 7-5 না ভেবে নানু বেরিয়ে পড়লেন লোকগুলোর সাথে। কিন্তু নানু কেমন জানি একটু ঘোরের মাঝে ছিলেন। নানুর মনে হলো বাড়ির পেছনে পুকুরে কেউ জাল ফেললো, আর জাল ফেলার শব্দ হওয়ার সাথে সাথে অচেনা এক রাস্তায় চলে এসেছেন তিনি। একটু এগোতেই সুন্দর একটা বাড়িতে চলে আসলেন তিনি, আর চারিদিকে লক্ষ্য করলেন ফুলের সুঘ্রাণ, আর আশেপাশে বড় বড় পাতিলে রান্না হচ্ছে ভাত মাংস, যা কিনা অনেক লোভনীয়। নানুকে বাড়ির লোকজন দেখতে পেয়ে সবাই কেমন জানি অনেক বেশি সম্মান প্রদর্শন করতে লাগলেন। নানু সবকিছু মিলিয়ে বুঝতে বাকি হলো না কোথায় এসে পড়েছেন। তৎক্ষণাৎ এক মহিলা এসে নানুকে বললেন, বাহ, আপনি ভয় পাবেন না, এখানে কেউ আপনার ক্ষতি করবে না। আমরা জিন জাতি হলেও আপনার পোশাকে আমরা সম্মান করি, আপনার সেবা পেলে আমরা উপকৃত হব অনেক। এই বলে মহিলাটি নানুকে নিয়ে রুমে চলে গেল, যেখানে একটি গর্ভবতী মহিলা শুয়েছিলেন। নানু কিছু সরিষার তেল জানেন আর ওনার মতো ট্রিটমেন্ট করতে লাগলেন। কিছুক্ষণ পর ওই রুম থেকে বেরিয়ে আসলে মহিলাটি নানুর কাছ থেকে পরিস্থিতি জানতে চায়। নানু তাকে জানান বাচ্চা প্রসবের আরো 2 দিন সময় লাগবে। এরপর মহিলাটি নানুকে খাওয়া দাওয়ার জন্য অনুরোধ করলেন, আর এতে নানু খাবেন না বলে জানান। পরে মহিলাটি নানুকে একটি স্বর্ণভর্তি একটা ব্যাগ হাতে দিতেই নানু তা নিতেও অস্বীকার করেন আর নানুকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মহিলাটি নানুকে এই বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করেন আর পরবর্তী 2 দিন পর আবার এসে কাজটি সম্পূর্ণ করতে সহায়তা করতে চান। এরপর আগের লোক দুটি এসে নানুকে ঘরে নিয়ে আসলো আর নানু আবার পুকুরে জাল ফেলার শব্দে নিজেকে ঘরের সামনে আবিষ্কার করেন। কিন্তু পরের দিন নানু বিষয়টি পরিবারের সবার সাথে শেয়ার করেন, যার ফলে পরবর্তীতে এরকম আর কেউ নানুর সাহায্য নিতে আসেননি। আর নানু বললেন, আমি যদি কাউকে বিষয়টি না জানাতাম তাদের কাছ থেকে সাহায্য যেতে পারতাম, কিন্তু ভয়ে আমি বিষয়টি চাপিয়ে রাখতে পারিনি। এই ছিল নানুর বাবা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। 2011 সালে আমার নানু মারা যান। নানুর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মাহমুদ শোয়েব, বরাবর এটা আপনার স্টুডিওতে আমার 10 নম্বর ঘটনা বলা। আমি বগুড়া জেলার রাজধানী মুরৈল ইউনিয়নের এলাকা থেকে এসেছি। অনেকে আমাকে চেনে জানে, অনেক ঘটনা আপনার এখানে বলায় অনেকেই আমাকে ঘটনা পাঠাচ্ছে যে ভাইয়া আপনি তো আজ রাসেল ভাই স্টুডিওতে যান, তো আমার এই ঘটনা বললে খুবই ভালো হয়। তো এই রকম বলে অনেকেই ঘটনা পাঠিয়েছে রাসেল ভাইয়া, কিন্তু সেই ঘটনাগুলো ওরা বেশিরভাগ চাইছিল যে আপনি নিজে বলেন, কিন্তু আসলে ঘটনাগুলো আমার কাছেই ভালো লাগেনি। আমি আপনার কাছে কিভাবে ঘটনাগুলো দিই। তো রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে যে এটা আসলে আমার খুব ইচ্ছা যে আমি আপনার স্টুডিওতে বলবো। তো আমার ঘটনাটি চলে যায়। এই ঘটনাটা বর্ষার সময়। আমি আমার 2টা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডদের নাম বলে দিই, সমস্যা নাই। প্রথমে আমি বগুড়া এয়ারপোর্ট এলাকা থেকে বলছি, মাহমুদ শোয়েব। আমার ফ্রেন্ড ঈসা এবং আর একটা ফ্রেন্ড হচ্ছে শিপন।
আমরা সবাই মিলে মাছ ধরার একটা প্ল্যান করি। এই বিকালবেলা আমাদের এখানে একটা পুকুর আছে, এই পুকুরের সামনে বসে, পুকুরের এখানে মাচাং আছে, ওখানে বসে থেকে আমরা গল্প করছি যে বৃষ্টির সময় এখন যদি আমরা রাতের বেলা লাইট নিয়ে বের হই তাহলে মাছ পাওয়া যাবে। তো আমি বলাতে শিপন বলল হ্যাঁ যাওয়া যায়। তখন ইসাও বলছে দোস্ত আমার ভালো লাইট আছে, আমি লাইট নিয়ে আসবো নি। তো আমরা ওর লাইট এবং আমাদের ফোনের লাইট দিয়ে আসলে বের হয়ে যাই। ওই সময়টা হচ্ছে ইশারের নামাজ পড়ে ভাত টাত খেয়ে আমরা বের হয়েছি ফলি দিয়ে মাছ ধরে আর কি, যেটাকে আন্দারি বলে আমাদের বগুড়ার ভাষায়। তো এই অন্ধকারের ভিতরে মাছ ধরতে যাই। তো আমরা খাওয়া দাওয়া করে সবাই একত্রিত হয়ে আমাদের বাড়ির সামনে, এখান থেকে আমরা চাই একটা মানে হিন্দুরা আগে ওখানে পূজা করতো, এইরকম একটা জায়গার উপর দিয়ে যাই। এবং এই জায়গাতে যখন আমরা প্রথমে যাচ্ছিলাম জমির দিকে, তো ওই সময় তো শুনশান, চারদিকে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, প্লাস আমরা খালি পায়ে মানে কাদা মাখা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো সেই সময় ওই যে কালীস্থান আছে ওখানে, যেখানে সবাই আগে পূজা করতো, ওখানে একটা জবা ফুলের গাছ আছে। তো এই জবা ফুলের গাছ আমি ছোট থেকে আমার জ্ঞান হওয়ার থেকে শুরু করে আজ আমার 26 বছর ওভার হচ্ছে, তারপরও আমি ওই জবা ফুলের গাছ ওই অবস্থায় দেখি, অত বড়ই দেখি, আর বড় হয় না এই গাছটা, কিন্তু সবসময় এই গাছে ফুল ধরে থাকে। এটা রহস্যময় ফুলের গাছ ছিল। কিন্তু ওই দিন রাতের বেলা আমরা যখন মাছ ধরার জন্য 3 জন যাচ্ছিলাম লাইট নিয়ে, প্রথমে ইসার হাত থেকে লাইটটা পড়ে ওই জবা ফুলের গাছের দিকে। আমরা যখন ওই জবা ফুলের গাছের দিকে তাকাই, তখন দেখি ওই গাছটা বিশাল আকার ধারণ করেছে। অথচ দিনের বেলায় কিন্তু স্বাভাবিক আগের মতোই ছিল, কিন্তু রাতের বেলা আমরা যখন যাই দেখি বিশাল আকার ধারণ করেছে এবং গাছে একটা পাতা এবং ফুল কিচ্ছু নেই। তো শিপন একটু সাহসী বেশি ছিল, তো সে আমাদের বলছে যে ওদিকে না তাকায় চল আমরা যাই। তো কিছুদূর সামনেই হচ্ছে শ্যালো মেশিন, যেটা থেকে পানি ওঠে এবং পানি সেচ দেয় জমিতে। তো ওই শ্যালো মেশিনেরতে একটা দাদা থাকতো, দাদার নাম আব্দুল জলিল। আপনারা ইতিমধ্যেই আব্দুল জলিলের কিন্তু অনেক ঘটনাই শুনেছেন। যাই হোক, আব্দুল জলিল ওই শ্যালো মেশিনের ওখানে থাকে বিধায় আমরা সাহস করে সামনের দিকেই এগিয়ে গেছি যে মাছটা আমাদের ধরতেই হবে। তো গেছি, যাওয়ার পরে আমরা জমিতে যখন নামি, তো সবাই সবার মতো মাছ ধরছি আমরা। ইসা একদিকে গিয়েছে, আমি ফোনের লাইট দিয়ে আস্তে আস্তে করে দেখছি। এই রিসেন্ট কিছুদিন আগেকার ঘটনা এটা। শিপনও যাচ্ছে। তো একটু পরে ইসা চিৎকার করে উঠছে যে এ ভাই, এদিকে বিশাল বড় একটা মাছ, এদিকে আয়। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনাগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে একের পর এক দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস রাখি যে আপনাদের এই ঘটনাগুলো ভালো লাগছে। ঘটনাগুলো কে কোথা থেকে দেখছেন তা একটু কমেন্ট করে যাবেন। আমরা প্রতিনিয়তর মতো আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হব আমাদের এই ভূত ইমেইল 2.0 চ্যানেলে। যারা এখন পর্যন্ত এই ভূত ইমেইল 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আজকে এবং এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা প্রতিদিন সবার আগে যাতে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি যেন বাছাইকৃত ঘটনা সবার আগে শোনেন, এটাই চাওয়া। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।